বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিরিন সুলতানা। আজকের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। যথারীতি আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়টি নিয়ে চলে আসলাম। তো যে যেখানে আছো আমার বন্ধু সুরসিট আপু এবং ভাইয়েরা, তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও এবং এসে আমাকে জানাতে হবে যে আপু আমি আছি বা ম্যাডাম আমি আছি। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়টি নিয়ে আবারও চলে আসলাম। এসে আজকে আমরা আমাদের যে আজকে পড়ালেখার ব্যাপারে দুটি বিষয় থাকবে, একটি গদ্য থাকবে অপরিচিতা এবং আরেকটি কবিতা সোনার তরী। এই কবিতা এবং আমরা গল্পটি নিয়ে আজকে কথা বলবো। দুটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার মানে বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং তার রচিত একটি গদ্য এবং একটি কবিতা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তো আমরা মূল বইটা আজকে পড়ব, এরপরে বোর্ড বইটাই আসলে আমরা আজকে শেষ করার চেষ্টা করব। বোর্ড বইয়ের সৃজনশীল বা বহু নির্বাচনী যেটা আছে সেটাই পড়ব। এরপর আমরা আগামীতে আমাদের আবার ক্লাস হবে, সেখানে আমরা ফুল টপিকের উপর এমসিকিউ পড়াবো, তারপর হচ্ছে সৃজনশীল শেষ করব। তো আজকে আমার যে আপুরা এবং ভাইয়েরা আছে তারা একটু আমাকে জানিয়ে দিবে যে আপু আমি আছি এবং কে কোথা থেকে আছে, সবাই আমাকে একটু বলবে এবং অবশ্যই বন্ধুদেরকে একটু মেনশন করতে হবে যাতে করে তারা জানতে পারে যে ক্লাসটা হচ্ছে বাংলা প্রথম পত্র, এবং নিজের টাইমলাইন একটু শেয়ার করে রাখতে হবে। তাতে করে বুঝতে পারবো, মানে পরবর্তীতে তোমার যদি কখনো দরকার হয় এই লাইভ ক্লাসটি দেখার, তখন তুমি খুব সহজেই দেখে নিতে পারবে। তো অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন করে দিবে। আমি জেনে নিচ্ছি কে কে আছে। আচ্ছা, তৌহিদুল ইসলাম তুরান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আরশিয়া নূর খুলনা থেকে, আপু ধন্যবাদ তোমাকে, অনেক দূর থেকে দেখছো। তো আবু রায়হান আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। রিহাব রিহাব ইসলাম নওগাঁ জেলা থেকে, ধন্যবাদ তোমাকে। এদিকে শরীফুল রনি, হাই ম্যাম, হ্যালো। তহিদুল ইসলাম তুরান যশোর থেকে বলছে, ধন্যবাদ তোমাকে, আমিও যশোরের, ভালো লাগলো দেখে, আমার বাড়িও যশোরে। মাহাতাব আপু এসএসসি ভিডিও দিবেন না? অবশ্যই দিব, আগামীকালই তোমাদের সাথে আমার বিকাল 4টায় এসএসসির ক্লাস হবে বাংলা প্রথম পত্র নিয়ে। কেন হবে না? আমরা সকল বিষয়ে ক্লাস নিব, আমরা কোনো কিছুতেই থেমে থাকবো না। তোমাদের যা যা দরকার আমরা সব কিছুই পূরণ করবো আমরা। আরশিয়া নূর তার বান্ধবী প্রেয়সীকে মেনশন দিয়েছে, ধন্যবাদ। সিদ্ধাতুল ইসলাম মুনতাহা, হাই ম্যাম, ফরিদপুর থেকে, ধন্যবাদ। আচ্ছা, তাবাসসুম তাসনিম মুন্সিগঞ্জ থেকে, ধন্যবাদ তোমাকে। এদিকে ম্যাম আমি ক্লাস 9-এ, নাইলা খাতুন, ধন্যবাদ তোমাকে। অবশ্যই এটা আজকে একাদশ দ্বাদশের ক্লাস হচ্ছে, তো তোমাদের 9-10-এর যে ক্লাসটা এটা আমি আগামীকাল নিব বিকাল 4টায় বাংলা প্রথম পত্র। ইনশাল্লাহ তোমাকে আগামীকাল থাকার অনুরোধ করছি, তুমি থাকবে, ক্লাসটি দেখবে। তো ইতিমধ্যে অনেকে জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো এভাবে একটু বন্ধুদেরকে মেনশন করতে থাকো এবং নিজের টাইমলাইন একটু শেয়ার করতে থাকো। এখন আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আমরা সর্বপ্রথম অপরিচিতা গল্পটি নিয়ে কথা বলবো, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতাটা শেষ হয়ে গেলে এরপর আমরা কথা বলবো সোনার তরী কবিতাটা নিয়ে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ করছি সকলকে। তো চলো আমরা আমাদের পড়াতে চলে যাই বিসমিল্লাহ বলে, এবং তোমরা বন্ধু বান্ধবকে একটু মেনশন করতে থাকো, জানাতে থাকো সেই সাথে সাথে। আর বই খাতা পত্র যা যা আছে সব কিছু নিয়ে সামনে বসে যাও, যেহেতু বাংলা পড়ছি বই অবশ্যই লাগে। আমি যেগুলো ইম্পর্টেন্ট লাইনের কথা বলবো সেগুলো দাগিয়ে রাখবে, এটা তোমাদের জন্যই জরুরি, তোমাদের যাতে করে পরবর্তীতে মনে থাকে যে হ্যাঁ এই টপিকটা পড়ানো হয়েছে বা এই টপিকটা সম্পর্কে আমি জানি। তো দেখো, অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ আমরা সকলেই জানি তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট একজন কবি, তাকে বাদ দিয়ে আসলে বাঙালির সাহিত্য কল্পনা করা যায় না। তো সেই কবির জন্মসাল এবং মৃত্যুসাল আমাদেরকে মোটামুটি জানতে হয়, মোটামুটি না পুরোপুরিভাবে ঠোঁটের আগায় মুখস্থ করে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1868 সালের 7 মে, এটা হচ্ছে তার ইংরেজি সন। আমাদের বাংলা সনটিও খুব গুরুত্বের সাথে দেখতে হবে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতায়
68 বঙ্গাব্দে 25শে বৈশাখ, এটা হচ্ছে কবির বাংলা সন। দুইটাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ দুইটাই এমসিকিউ বা জ্ঞানমূলকে আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যেটা জানবো, সে কলকাতায় জন্মগ্রহণ করেছে জড়সাকরে। তার পিতার নাম বা মাতার নাম এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়, এবং আজকে আমরা যে গল্পটি পড়ব অপরিচিতা, সেটিও হচ্ছে বাংলা সাহিত্যের খুবই সার্থক একটি ছোট গল্প। অপরিচিতা হচ্ছে অবশ্যই একটি ছোট গল্প। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের গুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। কত সনে? 1284 বঙ্গাব্দে কত বছর বয়সে? মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তো কত সন? 1284 সন। কত বছর বয়স? 16 বছর বয়স। এবং প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী ছোট গল্প। এই গল্পটির মাধ্যমে তার ছোট গল্পের প্রকাশ সর্বপ্রথম বের করা হয় বা জানান দেওয়া হয়। এরপর দেখি, এরপর থেকে জীবনে প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64টি বছরে তিনি অসংখ্য গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। তো কতগুলো ছোট গল্প রচনা করেছেন? 95টি ছোট গল্প রচনা করেছেন। এবং এই ছোট গল্প রচনা করার মধ্যেও অনেকগুলো ভাগ ছিল। একটা হচ্ছে গল্প স্বল্পক, একটা হচ্ছে গল্পগুচ্ছ, একটা হচ্ছে লিপিকা। তো ছোট গল্পগুলো কিসের মধ্যে রাখা হতো? গল্প স্বল্প, লিপিকা, সে, বাইরে ইত্যাদি সংকলিত করা হয়েছে। তারপর দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প, এটাও আমাদের জানতে হবে। প্রথম গল্পটির নাম হচ্ছে ভিখারিণী, এরপর সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। পারিবারিক জমিদার তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেছেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গতিময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। আমরা জানি রবীন্দ্রনাথ এমন কোনো জায়গা নেই যেখানে তার রচনা করেননি, শুধু মহাকাল বাদে সে সব কিছু রচনা করেছেন। রবীন্দ্রনাথ এমন খুঁজে পাওয়া যাবে না রবীন্দ্রনাথের কোনো কাব্য নাই, গ্রন্থ নাই বা উপন্যাস নাই, এমন কোনো কিছু নেই। সব জায়গায় রবীন্দ্রনাথকে পাওয়া যায়। আচ্ছা, তার রচিত উপন্যাসগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই রোমান্টিক একটি উপন্যাস। অনেকে মনে করে যে শেষের কবিতা, শেষে কবিতা শব্দটি লেখা আছে, যার কারণে অনেকে মনে করে যে এটি একটি কবিতা হতে পারে বা কাব্যগ্রন্থ, বাট এটি একটি কবিতা নয়, এটি হচ্ছে কবির একটি উপন্যাস। তারপর দেখি, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিস্মরণীয়। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে রাজা, ডাকঘর, রক্তকরবী। তারপর দেখি 1941 সালের 7 আগস্ট, এটা হচ্ছে ইংরেজি সন, বাংলা সন 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ জড়সাকর ঠাকুর বাড়িতে রবীন্দ্র জীবনাবসান ঘটেন, মানে সে মারা যান। রবীন্দ্রনাথের সমাধিস্থল কলকাতাতেই করা হয়েছে। আচ্ছা, এই যে বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিচ্ছে, লুৎফর রহমান, ধন্যবাদ তোমাকে। একটু বন্ধুদেরকে মেনশন করতে হবে, জানিয়ে দিতে হবে। আচ্ছা, এসএসসি ব্যাচ 2023 হয়েও ক্লাসে এসে এইচএসসি 25-এর দিকে তাকিয়ে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। রূপম মেনশন দিচ্ছে, এদিকে দেখি, আমি জানি না, আচ্ছা বুঝতে পারছি না। মোহাম্মদ সোহান, আচ্ছা মিরপুর ঢাকা থেকে, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, এরপর দেখি, আই এম ব্যাক, জর্না ইসলাম লিখেছে ব্যাক, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, এভরিওয়ানকে সালাম দেওয়া যাবে না, লেখাপড়া রিলেটেড কথা বলতে হবে। আচ্ছা, দেখা যাক,
এখন এই আমরা যে অপরিচিতা গল্পটি পড়ছি, এই গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে বা কোন জায়গা থেকে নেওয়া আছে? তো সর্বপ্রথম আমরা বলে দিই, এটি প্রমোদ চৌধুরী সম্পাদিত সর্বপ্রথম সবুজ পত্র পত্রিকায় এটি প্রকাশিত করা হয়। কোথায় প্রকাশিত করা হয়? প্রমোদ চৌধুরী, আমি লিখে দিই একটু, প্রমোদ চৌধুরী একটি পত্রিকা সম্পাদিত করতেন, পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করতেন। এই পত্রিকায় অপরিচিতা গল্পটি সর্বপ্রথম প্রকাশিত করা হয়েছে 1914 সালে কার্তিক সংখ্যায়। কোন পত্রিকায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সবুজ পত্র পত্রিকায় সম্পাদিত করা হয়েছে, সর্বপ্রথম এটি ছাপানো হয়েছে। তারপর দেখি কার্তিক সংখ্যা, এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927। একটু জানা দরকার, রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো আছে এই গল্পগুলা একটি গ্রন্থের মধ্যে সংকলন করা হয়নি, বিভিন্ন ভাগে সংকলন করা হয়েছে। একটি হচ্ছে গল্প স্বল্পক এবং সে গল্পগুচ্ছ, আরেকটি হচ্ছে লিপিকা। তো সর্বপ্রথম এই অপরিচিতা গল্পটি গল্প সপ্তকে নেওয়া হয়েছে, পরে এটিকে অন্য জায়গায় মানে গল্পগুচ্ছকে সংকলন, গল্পগুচ্ছের মধ্যেও আবার ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এই ছোট গল্পটি প্রকাশিত করা হয়, রাখা হয়, এবং এটা কত সালে? 1927 সালে। তো বোঝাই যাচ্ছে এটি কতটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দে 1914 সালে মাসিক সবুজপত্র পত্রিকায় এটি নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন গল্পে আসি, ছোট গল্পের মধ্যে আসি। গল্পে আসলে কি বলা হয়েছে বা কিভাবে গল্পটা শুরু করা হয়েছে, কার জবানিতে শুরু করা হয়েছে এবং শেষ কিভাবে হয়েছে? আমরা প্রত্যেকেই জানি এই অপরিচিতা গল্পটি বাংলা সাহিত্যের একদম সার্থক একটি ছোট গল্প, মানে খুবই সার্থক একটি ছোট গল্প। এই গল্পের মূল চরিত্রে মূল ক্যারেক্টার হচ্ছে অনুপম, একটি উত্তম চরিত্র বা উত্তম বৈশিষ্ট্যের একটি পুরুষ, তার জবানিতে এই পুরো গল্পটি বলা হয়েছে। এই গল্পটির মধ্যে আমরা ছোট গল্পের যত বৈশিষ্ট্য আছে, যত সাধারণ কথা আছে, সবগুলো আমরা জানতে পারবো। এবং রবীন্দ্রনাথ একটি কথা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ছোট গল্প হবে সেটি যেটা শেষ হয়ে হইল না শেষ। তার মানে গল্পের জন্য আমাদেরকে মানে আরও শোনার ইচ্ছা থাকে যে এরপরে কি হবে বা এরপরে আর কি জানার ইচ্ছা আছে, আর কি হতে পারে। এই ধরনের ইচ্ছাকে বা এই ধরনের জানাকে আসলে আমরা বলে থাকি যে ছোট গল্পে। তো এই গল্পেতে আসলে মূলত রবীন্দ্রনাথ যেভাবে প্রকাশ করেছেন বা যেভাবে বোঝাতে চেয়েছেন, তারপরে আমাদের আরও বেশি জানার আকাঙ্ক্ষা থেকে যায়, বা আমাদের যারা পাঠক বা আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা কিন্তু মোটামুটি আমরা মনে করি যে কেন এভাবে শেষ না হলেও তো পারতো, গল্পটা তো আরও সুন্দর করে শেষ করা যেত, গল্পটা তো একসাথে মিলিয়ে দেওয়া যেতে পারতো। এই যে নায়ক বা নায়িকা আছে, কেন এদেরকে আলাদা করে রাখা হয়েছে, কেন এদেরকে একসাথে করে দেওয়া হয়নি? তো এই যে একসাথে করে দেওয়া হয়নি, মূলত এটাই হচ্ছে এই গল্পের সার্থকতা। এই জন্যই হয়তো বা আমরা পাঠকরা আরও বেশি করে অপরিচিতার প্রতি আকর্ষিত হয়ে থাকি, যে কেন একসাথে মিলন হলো না বা কেন একসাথে তাদেরকে রাখা হলো না। এই যে ছাড়াছাড়ি করে দেওয়া হলো, বিরহে আসলে সঠিক প্রেম প্রকাশিত পাই, সেটাই আমরা আসলে এই ছোট গল্প অপরিচিতা না পড়লে বুঝতাম না। এটা তো গেল একটা প্রেমের দিক। আমরা সকলেই জানি অপরিচিতা এই গল্পের একটি নায়িকা, যাকে নিয়ে মূলত কাহিনীটা শুরু হয়েছে, যার নাম কল্যাণী, সে হচ্ছে মূল কাহিনী। কিন্তু এই গল্পটি বলা হয়েছে নায়ক অনুপমের জবানিতে, সে পুরো গল্পটি সুন্দর করে প্রকাশ করেছেন। এবং শেষে গিয়ে আমরা প্রথমত একটা প্রেমের সম্পর্ক আছে, অপরিচিতার প্রতি একটা আকর্ষণের অনুভব আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই, যেভাবে প্রকাশ করা হয়েছে সেভাবে না বললেও নয়। তো এটা আমরা মূল গল্প জুড়ে দেখতে পাই। অনুপমের জীবনীতে একটা দুঃখের কথাও আমরা জানতে পাই। বাট এটা তো একদিক, এটা বাদও আরও কিছু আমাদের জানার বা শেখার আছে। তো রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে আরও কিছু জানা বা শেখার কথা কি বলেছেন, সেটা হচ্ছে ভারতীয় সমাজে বা ব্রিটিশ সমাজে বিবাহর যে একটা প্রথা ছিল, সেই বিবাহ প্রথা সম্পর্কে আমরা জানতে পারবো। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, এই গল্পে আমরা মোটামুটি যৌতুক প্রথা
তোমার মানুষের মধ্যে যৌতুক নিয়ে যে একটা প্রভা ছিল, যৌতুকের নিয়ে যে একটা ধারণা, মানুষের মধ্যে একটা বোধের পরিসমাপ ঘটেছে, যৌতুক নিয়ে যে মানুষের একটা খারাপ ধারণা, সেই ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো। আরও একটি কারণ আমরা জানতে পারবো, সেটি হচ্ছে মেয়ে হিসেবে বা নারী হিসেবে তৎকালীন সমাজে মেয়েদেরকে ছোট করে দেখা হতো, মেয়েদেরকে তাৎপর্যভাবে মর্যাদায় ভূষিত করা হতো না, সেই সম্পর্কে আমরা একটা ধারণা এই গল্পে পাবো। আরেকটি আমরা ধারণা সেটা পাবো, সেটি হচ্ছে নারী হিসেবে সহজ সরল, শিক্ষিত, প্রাণঞ্চল এবং প্রতিবাদী চিন্তার যে একটি তৎকালীন সমাজে নারীদের মধ্যেও যে আসে, কল্যাণী নায়িকা কল্যাণীর মধ্যে যে একটা ভাব আমরা দেখতে পাই, সেটাও এই গল্পের মধ্যে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোট গল্প রচনা করেছেন, ছোট গল্প যে একটা সৃজনশীলতা বা শিল্পকর্ম তার যে এত সুন্দর উপস্থাপন হতে পারে, সেই ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে এই গল্পে আজকে আমরা ধারণা পাবো। তো শুরু করা যাক, চলা যায়। এই গল্পটা হচ্ছে অনেক বড়, প্রায় তোমার বইয়ের 9 পৃষ্ঠা। তো আমরা আসলে এত বড় বা আমরা পুরো রিডিং বাই রিডিং পড়বো না, আমরা মোটামুটি এত যদি পড়াতে যাই তাহলে তোমরা নিজেরা বোর হয়ে যাবে। আর এবং ইতোমধ্যে তোমরা অনেকেই অপরিচিতা গল্পটি পড়ে ফেলেছো। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, মূল কাহিনীটা বলে দিয়ে হালকা হালকা করে যেখানে খুব গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে যাব। এমডি মাহফুজুল ইসলাম ম্যাম, সকল ক্লাসগুলোর রুটিনটা কোথায় পাবো? এই যেই পেজ থেকে লাইভটি এই মুহূর্তে হচ্ছে, এই পেজে গেলেই আমরা রাত 10টার পরপরই সকল ক্লাসের আপডেট দিয়ে থাকি। আগামীকাল কি কি ক্লাস হবে, কার ক্লাস হবে এবং কখন ক্লাস হবে সেই সম্পর্কে আমরা সুন্দর করে একটি ধারণা দিয়ে থাকি। তো তোমরা তখনই গেলেই জানতে পারবে। দেখো, এই গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। আমি আগেই বলেছি এই গল্পের নায়িকা হচ্ছে একজন কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্পে ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। আচ্ছা, এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা আচরণ সমাজকে গেড়ে বসা ঘৃণা যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় রুদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিকে গল্পটি সার্থক করা হয়েছে। এরপর দেখব অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প, এবং এই উত্তম পুরুষটিকে অনুপম নিজে, মানে নায়ক। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকে যুদ্ধ সংলগ্ন সময় সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করে ব্যক্তিত্ব তরিত, মানে ব্যক্তিত্বহীন, নিজস্ব বলে তার কোনো কিছু নেই, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় যে সে যেন মায়ের কোল সংলগ্ন শিশুপুত্র, মানে ছোটবেলা থেকে সে বড় হয়েছে, মানে বড় ঠিকই হয়েছে কিন্তু এখনো শিশুদের মতো। তার বিয়ে উপলক্ষে যৌতুক দিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেন, মানে কন্যার পিতা, সম্প্রদানকালে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। এই গল্পটি আসলে তৎকালীন সমাজে খুব উপাধি লাভ করেছেন। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গনার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ায় লৌকিকতাকে আগ্রহ করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্যে দিয়ে গল্পের শেষ অংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির একটি গল্প। আসলে এই যে গল্পে অনুপম সে তার অপরিচিতাকে পাওয়ার বা না পাওয়ার যে আক্ষেপ বা ভেঙে পড়ার একটি দুঃখবোধ এই গল্পের মধ্যে পাওয়া হয়েছে। তার পাপ স্থলনের অকপট কথামালা এই গল্পে আমরা খুব সুন্দর করে বলতে পারি। অনুপমের আত্মবিবৃতি সূত্র ধরে গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিক স্তূপর যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্য নারীর প্রসূতিও কীর্তিত হয়েছে। এই যে যা যা আমি বললাম অনেকের কাছে কঠিন হতে পারে। হ্যাঁ, এই যে আমি মাত্রই বলছিলাম ম্যাম লাইভ ক্লাসগুলো কখন দেন বুঝতে পারি না। দেখো, আমি যে পেজ থেকে এখন লাইভ হচ্ছে বা নিচ্ছি ওই পেজের মধ্যে তোমরা গেলে
ওইখানে রাত 10টার পরে সকল ক্লাসের আপডেট দেওয়া হয়ে থাকে। আগামীকাল কখন ক্লাস হবে, কার ক্লাস হবে, কোন ম্যাম ক্লাস নিয়ে থাকবেন, সব কিছুর আপডেট তোমরা আগামীকাল জেনে নিতে পারবে। মার্টিন একটু বন্ধ করো তো, সাউন্ড অফ করো। দুঃখিত কিছুক্ষণ সাউন্ড অফ রাখার জন্য। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল হাসান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপু এখানে যে প্রতিবাদী বুঝতে পারিনি আপু, সাজেশন চাই, সাজেশন দেওয়া হবে। আচ্ছা, আমার এই ক্লাসটি শুরু হয়েছে 6টা থেকে, চলবে 8টা পর্যন্ত। আচ্ছা দেখো, আমরা আমি এই যে পাঠ পরিচিতিটা বললাম, এটা অনেকে বুঝতে পারে না, আমি জানি, বোঝার কথাও না, আমি একটু সংক্ষেপে বলে দিই। এই গল্পের মূল কথক হচ্ছেন বা উত্তম চরিত্রের পুরুষ হচ্ছে একজন নায়ক, নায়কের নাম অনুপম। তার পুরো গল্পটাতে তার কথামালাতে এই গল্পটি সুন্দর করে প্রকাশ করা হয়েছে বা বলা হয়েছে, সুন্দর করে বলা হয়েছে, সুন্দর করে বলা হয়েছে। তো সে তার জবানিতে বলেছেন এবং সে নিজের ভুলের কথা স্বীকার করেছেন। প্রথমত এই গল্পে আমরা অনুপমের বয়স দেখতে পাই। যখন তার বিয়ে হওয়ার কথা ছিল তখন তার বয়স ছিল 23, বাট যখন সেই গল্পটি বলছেন বা লিখছেন তখন তার বয়স 27 বছর। এখন এই গল্পের শুরুতে আমরা প্রথমে অনুপমকে দায়িত্বহীন বা গুণহীন মনে করলেও পরে তার ব্যবহারে অনেক পরিবর্তন আসে। এই গল্পে দেখা যায় তার বাবা নাই, বাবা মারা যাওয়ার পরে সে তার মাকে নিয়েই থাকতেন। এখন মাকে নিয়ে থাকাকালীন তার মায়ের যে ভাই, সেই মামাই তাদের পরিবারের সকল দায়িত্ব বহন করেছেন বা নিয়েছেন একসাথে। এই মামাই তার সকল দায়িত্ব নিতেন, বাড়িঘর চালাতেন, সকল কথাই বলতেন। অনুপম MBA শেষ করেছেন, কিন্তু তারপরও সে মায়ের কাছে একটা ছোট সন্তানের মতো, কখনো সে মায়ের ছাড়া কারোর কাছে যাননি, কথা শোনেননি, খেলাধুলা করেননি। তো সবসময় বড় হলেও, তার লেখাপড়া শেষ করলেও তার সবসময় মনে হয় যে মায়ের কাছে সে একদম ছোট শিশুর মতো, মা যা বলেন, মামা যা বলেন, সে সব কিছুই মেনে নেন। তারপর আমরা এখানে দেখতে পাই যে তার অনুপমের একটি বন্ধু আছে, নাম হরিশ। সে কানপুরে কাজ করে। তো কানপুরে একটা মেয়ে মানে কল্যাণীকে সে দেখলো, দেখে এসে অনুপমের পরিবারের কাছে এসে বললো যে একটা ভালো মেয়ে আছে, বিয়ের সংবাদ দেওয়ার জন্য। তখন অনুপমের মামা মেয়ের থেকে বেশি মেয়ের বাবা কি করে সে সম্পর্কে জানতে চাইলেন। কারণ এই গল্পে আমরা অনুপমের মামাকে একটা চালাকি মানুষ, ভণ্ড মানুষ, নিষ্ঠুর প্রকৃতির মানুষ আমরা দেখতে পাই, যার অনেক ধরনের টাকার প্রতি লোভ ছিল। যত যাই হোক, সে কারো কাছে ঠকবে না, এমন ধরনের মন মানসিকতার একটা মানুষকে আমরা এই গল্পে দেখতে পাই। তো হরিশের কাছ থেকে মেয়ের থেকে জানার বেশি ইচ্ছা ছিল মেয়ের বাবা কি করে। তো তারপরে সব কিছু পাকাপোক্ত হলো। হরিশই হচ্ছে বিয়ের সব বন্দোবস্ত করলেন, পাকাপোক্ত করলেন। এরপরে বিয়ে যেদিন হবে বা বিয়ে যাওয়ার দিন বা বিয়ে হওয়ার দিন, সেখানে অনুপমের মামার যৌতুক নিয়ে খুব বাড়াবাড়ি করায় বা মেয়ের যে স্বর্ণ, সেই স্বর্ণ নিয়ে একটু বাড়াবাড়ি মনোমানসিকতা করার কারণে নায়িকা যে কল্যাণীর পিতা এখানে একটু নিজেকে অপমানিত বোধ করে এবং সে বলেন, যেখানে মানুষ মনে করে যে আমি আমার মেয়ের স্বর্ণগয়না ঠকিয়ে দিব বা স্বর্ণগয়না কম দিব, যেসব লোক এইসব ভাবতে পারে, সেই ঘরে আমি আমার মেয়েকে দিব না বা আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। তো তারপর ওই সময় শম্ভুনাথ সেন বিয়েটা ভেঙে দেন, বিয়ে হয় না। এতে করে তারা বরপক্ষরা ফিরে যায়, বিয়ে হলো না। এই পুরা ঘটনাতে
বিয়ে দেখতে গেল, বিয়ে হলো না, বরপত্র ফিরে গেল, এই সব কিছুর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনুপমের। অনুপম তখন কথাটি উপলব্ধি করতে না পারলেও কয়েক বছর পরে সে কথাটি উপলব্ধি করতে পেরেছেন এবং অনেক বছর পরে সে অপ্রত্যাশিতভাবে কানপুরে গিয়েছিলেন এবং কানপুরে গিয়ে ট্রেনের মধ্যে না চাইতেও কল্যাণীর সঙ্গে তার দেখা হয় এবং কল্যাণীর সঙ্গে তার দেখা হয় না চাইতেও কল্যাণীর প্রতিবাদী মন বা প্রাণচঞ্চল কাহিনী বা সব কিছু দেখে হাসি মনোমুগ্ধকর একটি চাহনি দেখে অনুপম মনে মনে কল্যাণীকে অনেক পছন্দ করলেন। ট্রেন থেকে নামার সময় কল্যাণীকে সে পরে জানতে পারে যে এই সেই কল্যাণী যার সাথে তার একসময় বিবাহ ঠিক হয়েছিল। পরবর্তীতে সে কল্যাণীকে দেখার পরে তার আচরণের বা বোধের অনেক পরিবর্তন আসে। তারপর সে তার মা এবং মামাকে উপেক্ষা করে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং পরবর্তীতে বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু ততক্ষণে কল্যাণী নারী জাগরণ হয়ে নারীর সেবায় সমূহান বর্ত করে বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং তখন সে বলেন যে আমি আর কখনো বিয়ে করব না। এই যে সিদ্ধান্ত নিয়েছিলেন নারীর শিক্ষায় বা নারীকে সহযোগিতা করায় বা নারীর সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারপরও অনুপম হাল ছাড়েনি, সে আশা ছাড়েনি। সে সর্বক্ষণ কল্যাণীকে বিয়ে না করতে পারলেও সে সর্বক্ষণ কল্যাণীর পাশে থেকে কল্যাণীকে দেখায় তার শান্তি অনুভব করলেন। তো এখানেই গল্পটি আমরা শেষ হতে দেখতে পাই, এখানেই শেষ হয়ে যায়। অনেকের মনে অনেক কষ্ট থাকে যে কেন তাদের গল্পটি এভাবে না হলেও পারতো, গল্পটা আরেকটু সুন্দর হলেও পারতো, কিন্তু কথায় আছে না যে শেষ হয়ে হইল না শেষ, আরও কিছু জানার ইচ্ছা থাকে, কেন মানে একটু আক্ষেপ থাকলো বা একটু বিরহ থাকলো সেই জিনিসটা আরও বেশি সুন্দর হয়। তো এই কারণে মূলত গল্পটি অনেক বেশি সুন্দর হয়েছে, যার কারণে অপরিচিতা গল্পটি বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্প হিসেবে বিবেচিত করা হয়। ওকে, দেখো এখানে দেখো গল্পের শুরুতে আমরা এখন লাইন টু লাইন ব্যাখ্যা করব, গল্প পড়ব। দেখো আজ আমার বয়স 27 মাত্র, তার মানে 27 বয়স্কার অনুপমের নিজের। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, সে বলতে চাচ্ছে 27 বছর খুব অল্প বয়স, এটা দৈর্ঘ্যের হিসেবে অনেক বড় না এবং গুণের বা নিজের কৃতকর্মের হিসেবে খুব একটি বড় নয়, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। কি মূল্য আছে এই বয়সের? ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়েছিল। অনুপম নিজের সম্পর্কে এখানে কয়েকটি কথা বলেছেন। এরপর দেখো সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। বলেছেন যে এই গল্পটি যেহেতু ছোট, এই গল্পটি আমি ছোট করেই বলবো। অনুপমের কথাতে এই কথা বোঝানো যাচ্ছে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকিয়াছি, মানে কলেজে সে সব লেখাপড়া শেষ করেছে, সবকিছু পড়াশোনা তার শেষ। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল ও মাকাল ফলের সহিত তুলনা করো। এখানে কোন ফুল? শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতো। কারা তুলনা করতো? কার সুন্দর চেহারা দেখে? অনুপমের সুন্দর চেহারা দেখে পণ্ডিত মশাইরা তাকে এই বর্ণনা করতে। মাকাল ফলের একটি বৈশিষ্ট্য আছে, সেটা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে কোনো গুণ নেই। ঠিক তেমন অনুপমের চেহারা সুন্দর হলে কি হবে, তার ভেতরে আসলে কোনো গুণ ছিল না। বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। তো তখন এখানে অনুপম বলেছে যে ছোটবেলায় পণ্ডিত মশাই যখন আমাকে নিয়ে ঠাট্টা করতো তখন আমার খারাপ লাগতো, কিন্তু বড় হয়ে আমার মনে হয় যে আমি যদি ওই জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে আমার ভালো হতো, কেনই বা গেলাম না। আমার পিতা এককালে গরিব ছিলেন। এখন অনুপম তার পিতা মাতার বর্ণনা দিচ্ছেন। দেখো এককালে অনুপমের পিতা গরিব ছিল, উকালতি করিয়া তিনি প্রচুর রোজগার করতেন। এখানে কার পিতা উকালতি করতেন? অনুপমের পিতা উকালতি করতেন, রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষে মাত্র পান নাই। সে ওকালতি করে প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু শেষ বয়সে এই যা ইনকাম করেছেন, যা রোজগার করেছেন সেটা ভোগ করার সুযোগ হয় না, কারণ সে খুব তাড়াতাড়ি মারা গিয়েছেন। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়লেন সেই প্রথম তার অবকাশ। আমার তখন বয়স অল্প, যখন বাবা মারা যায় তখন অনুপমের বয়স অল্প।
মার হাতে আমি মানুষ হয়েছি, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, শিশুকালে সে মায়ের কোলেই বড় হয়েছে, সেজন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজানোর সেই ছোট ভাইটি। এখানে অন্নপূর্ণা বলতে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। দেবী দুর্গার দুটি সন্তান, একটি হচ্ছে কার্তিক এবং হচ্ছে অগ্রহণ। তো এখানে গজানন বলতে কার্তিককে বোঝানো হয়েছে, যেটি ছোট ভাইটি আদরের সন্তানের মতো অনুপম সবসময় বেড়ে উঠেছে। আমার আসল অভিভাবক আমার মামা। বাবা মারা যাওয়ার পরে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। আচ্ছা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। এখানে এমসিকিউ হতে পারে অনুপমের মামার তার থেকে কত বছরে বড়, বড় জোর বছর 6। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়েছেন, মানে সমস্ত সংসারটা এখন মামার হাতে। না, তুষার দেবনাথ, কথাটা একটু বলতে হয়। 25 সালে যে এইচএসসি পরীক্ষাটা হবে সেখানে 30টা গদ্য এবং 30টা এমসিকিউ পড়তে হবে না। এখন শর্ট সিলেবাসে পরীক্ষা ঠিকই হচ্ছে, কিন্তু 30টার মধ্যেও কিছু কম দেওয়া হয়, যেমন 12টা মোট 24টার মধ্যে শেষ করতে হবে, সেটা তুমি পরবর্তীতে জানতে পারবে। আচ্ছা, তাহাকে না খুঁড়িয়া এখনকার এই গুরুষ রস পাইবার জো নয়, এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, মানে এখন সংসারের সব দায়িত্ব মামার, সে কারণে অনুপমের কোনো কিছু ভাবতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। কন্যা বলতে যেখানে বিয়ে হবে অনুপমের, সেই কন্যার পিতা অনুপমকে দেখে সৎপাত্র বলিবেন। তামাকটুকু পর্যন্ত খায় না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, সে কোনো ধরনের নেশা অনুপম করে না, সে কথা এখানে বলাচ্ছে। আমি নিতান্ত একজন ভালো মানুষ, নিজেই নিজের প্রশংসা করছেন। মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার, অন্তপুর মানে ভেতরের শাসন, চলিবার মতো করিয়ে আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা মানে হচ্ছে যে নিজের স্বামী নিজেই রচনা করেন বা নিজেই বের করেন, তাকে বোঝানো হচ্ছে। তবে এই সুলক্ষণ স্মরণ করে রাখিবেন, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। আচ্ছা, অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ আসিয়াছিল, সম্বন্ধ মানে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কি মত ছিল আমরা জানবো। ধনীর কন্যা তার পছন্দ না, ভালো কথা। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়ে আসবে, মানে নিচু করে থাকবে। এখানে নারী জাগরণের একটি হীন মন্যতাকে হিসেবে বোঝানো হচ্ছে। এই তিনি চান, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবেন না। দেখো মামা কি বলতেছে, মামা বলতেছে গরিবের ঘরের মেয়ে চাই, কিন্তু এমন একজন বেহাই চান, মানে এমন একজন মেয়ের পিতা চান যার টাকা নেই, কিন্তু টাকা না দিতেও রেহাই করবে না, মানে ওই যে একটু জোর করে করে নেওয়া, যে জোর করে করে দিবে, এমন ধরনের বেহাই বা এমন ধরনের আত্মীয় সে করতে চান, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, তিনি এমন বেহাই চান। আচ্ছা, যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা উকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। যাই হোক, সে মেয়েকে শোষণ করবে, কিন্তু মেয়ের নালিশটুকু নিবে না। এই কয়েকটি লাইনে বোঝানো হচ্ছে নারী হিসেবে আমরা যে, মানে নারীকে আমরা কত তুচ্ছ করে ভাবি, সেই কথাটি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, এখানে তার বন্ধুর কথা আসতেছে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসি আমার মন উতলা করে দিল। কেন উতলা করে দিল? দেখো, আমরা সবাই মোটামুটি অ্যাডাল্ট, আমাদের এই কথাগুলো খুব সহজেই মানে বোঝার কথা। সে বলল, ওহে মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে, খাসা মানে খাঁটি মেয়ে আছে, নির্ভেজাল একটি মেয়ে আছে। কিছুদিন পূর্বে একমাত্র এমএ পাশ করেছে। কে এমএ পাশ করেছে? অনুপম। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বয়স দেখিবার চিন্তাও নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও আছেন মা এবং বাহিরে আছেন মামা, মানে সে একদম ভবঘুরে হয়ে গেছে। তার চাকরি নাই, কিছু নাই, চাকরির ইচ্ছাও নাই, করতে ইচ্ছা করে না, সে সারাক্ষণ বসে গুলোই থাকে। এরপর দেখো, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মে তাহার গোপন কথা। দেখো, এমন একটা বয়স সে পার করতেছে, এ বয়সে চাকরি নেই, কিছু নেই, কিন্তু এই বয়সে শুধু তার নারী মনোস্বাভাবিক কথা ফুটে উঠেছে। সে নারীর কথা উপস্থাপন করছেন। একটু এসিটা ইয়ে করো, টেম্পারেচার বাড়াও। দেখো, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখেছিল।
এমন সময় হরিশ আসিয়া বলো, হরিশ হচ্ছে কে? অনুপমের বন্ধু। মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। কে রসিক ছিল? হরিশ মানুষটা রসিক ছিল। রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। তার মানে সে এই যে হরিশ রস দিয়ে কথা বলতো, তখন যে তার মেয়ের কথা বা তার যে নব বিবাহর কথা বা নব বউর কথা বলা যখন হচ্ছে, মানে কল্যাণীর কথা যখন বলা হচ্ছে, তখন সেই মুহূর্তে অনুপমের মনে অনেক ধরনের উতলা চিন্তা ভাবনা চলে আসলো এবং সেই থেকে সে তার অপরিচিতাকে ভাবতে শুরু করলো। আচ্ছা যাই হোক, আমি হরিশকে বললাম একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো, মানে বলে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। কে আসর জমাইতে অদ্বিতীয়? হরিশ, কারণ সে অনেক রসিক ছিল, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। কার কাছে গুরুতর? মামার কাছে। মেয়ের চেয়ে মেয়ের বাবা কি করে এটাই মামা বেশি শুনতে চান। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘর ছিল। এখানে ইহাদের বলতে কাদের বলা হচ্ছে? কল্যাণীদের, মানে যে নায়িকা তাদের। এক সময় লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী ছিল, অনেক বেশি বড় সড়ো ধনী পরিবার ছিল। এখন তা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। যাই হোক, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই, মানে কল্যাণীর বাবা আর কল্যাণীর নিজে ছাড়া তার আসলে কেউ নাই, মা মারা গিয়েছেন। সুতরাং তাহলে পশ্চিতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়ে দিতে দ্বিধা হইবে না। এইসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তখনকার সময় মেয়ের বয়স যে 15 হয়েছে, এই 15 বছর বয়সটা অনেক বেশি মনে হয়। মেয়েদেরকে আরো কম বয়সে বিয়ে দেওয়ার রীতি ছিল। তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ মা কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পায় না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙাপন, কাজে বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর হইতেছে না। এখানে মামা একটু অসম্মতি জানাচ্ছে এই কারণে, কারণ 15 বছর মেয়ের বয়স। তখনকার সময় 15 বছর একটা মেয়ের বয়স মানে অনেক বেশি বয়স। এই বয়সটা মায়ের কাছে, মামার কাছে বেশি খাঁটি বলে মনে হয়নি। আচ্ছা যাই হোক, হরিশের সরস রসনা গুণ আছে। মামার মন নরম হলে বিবাহ ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটা কি মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মন হইতেন তবে তিনি। আচ্ছা, আমরা পরের পাতা দেখি। এখন মামার বৈশিষ্ট্য বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ না, জানতে হবে না। আচ্ছা, করো। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা। বিনু দাদাকে বুঝো না, কোন জায়গায় যাবো? দেখো কত সাউন্ড নাই, কত দুষ্টু। দেখো শেয়ার ডান তবে অনলি মি করা, এটা কেমন কথা হলো আব্দুর রাজ্জাক ভাইয়া? এটা তো ভালো লাগলো না আমার। আচ্ছা দেখো, মেয়েকে দেখতে কে গেল? বিনু দাদা গেল। আমার পিস্তত ভাই বলতে ফোপাতো ভাইকে বোঝানো হচ্ছে। ও অনুপমের ফোপাতো ভাইয়ের নাম কি? বিনু দাদা। সে মেয়েকে আশীর্বাদ করতে গেল বা মেয়েকে দেখতে গেল। এখন মেয়েকে দেখতে কে গেল? আচ্ছা, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। কার রুচি? বিনু দাদার উপর। বিনুদা ফিরিয়ে আসে বললেন মন্দ নয়, খাঁটি সোনা বটে। মানে মেয়েকে দেখে এসে তার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা দেখো, বিনু দাদার ভাষাটা অত্যন্ত আর্ট, মানে খুব আর্ট ধরনের বিনু দাদা। সেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চরণসই। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি এখানে বলা হচ্ছে ভাগ্যের দেবতা এবং পঞ্চস্বর বলা হচ্ছে প্রেমের দেবতা। তো এখানে মেয়েকে উল্লেখ করে বলা হচ্ছে, এই যে অনুপমের বিয়ে ঠিক করা হলো, এক্ষেত্রে তার বিয়ের সম্বন্ধে মেয়ের দেবতা এবং তোমার হচ্ছে প্রেমের দেবতার মধ্যে কোনো বিরোধ নেই, দুটি সঠিক আছে। আচ্ছা এরপরে দেখি,
বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতা আসিতে হইল। আচ্ছা, বিবাহ উপলক্ষে কারা কলকাতায় আসলো? কন্যা পক্ষ কলিকাতায় চলে আসলেন। কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ বাবু। হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে দেখেছেন। এখানে কন্যার বাবার নাম কি? শম্ভুনাথ শেষ। কন্যাকে বিয়ে উপলক্ষে কন্যাকে কলকাতায় আসতে হলো এবং অনুপমকে কতদিন পূর্বে দেখেছেন? 3 দিন পূর্বে দেখেছেন। এগুলো ইম্পর্টেন্ট। তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে ওপারে। শম্ভুনাথ সেনের বয়স কত? 40-এর কিছু এপারে বা ওপারে। আচ্ছা, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা, মানে এতটা সুন্দর করে বলা হয়েছে। এরপর দেখো, আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। কাকে চুপচাপ বলা হচ্ছে? শম্ভুনাথ শেষ, কল্যাণীর পিতা। যে দুটি একটি কথা বললেন যেন তাহাতে পুরা জোর দিয়া বললেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরে কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিয়াছেন। শম্ভুনাথ বাবু এই কথায় একেবারেই যোগী দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আচ্ছা, আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া বলিলেন, লোকটা নিতান্ত নির্জীব। মানে মামার কাছে শম্ভুনাথ সেনের ব্যবহার পছন্দ হলো। একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায় আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ সেনজি একটু চুপচাপ ছিলেন, তেজ নাই, ভয়ঙ্কর কোনো কথাবার্তা নেই, এতে করে মামা খুব খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। আচ্ছা, এখানে ছেলে পক্ষের লোক বলে কথা, একটু নিচু হবে না মামা, সে কারণে গাড়ি পর্যন্ত উঠাই দিতে গেলেন না। আচ্ছা দেখো, পণ সম্বন্ধে 2 পক্ষ। পণ মানে হচ্ছে তোমার দেনমোহর বা টাকা পয়সা কত হবে সে কথাকে বোঝানো হচ্ছে। পাকাপাকি কথা ঠিক হয়ে গেল। মামা নিজেকে অসম্পূর্ণ চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, মানে মামা নিজেকে খুব চালাক মনে করেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিল, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজেই এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। বিয়ে অনুপমের হচ্ছে, কিন্তু কত দেনা করা হচ্ছে, কত সোনা বয়নে রাখা হচ্ছে, কিছু অনুপমের মধ্যে জানে না। তো অনুপমের এই কথাবার্তার মধ্যে আমরা মানে যে লক্ষণীয় পাচ্ছি বা যেটা বোঝা যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, সেটা হচ্ছে যে অনুপম গুণহীন একটা মানুষ, ব্যক্তিত্বহীন একটা মানুষ। আচ্ছা, তারপরে দেখো, এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক করা ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারে প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্র তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, এ একেবারে ধরা কথা। এজন্যই আমাদের অভাব না থাকলে এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। আচ্ছা দেখি, গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। গায়ে হলুদ খুব ভালো করে হলো সে কথা এখানে বলা হচ্ছে। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিক্য বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তার হইলেন। এখানে মা এবং মামা যে একটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সেটা বোঝানো হচ্ছে। বিবাহ আগে গায়ে হলুদ হয়, গায়ে হলুদে অনেক লোক পাঠালেন মেয়েদের বাড়িতে এবং অনেক লোক পাঠানোর ফলে মেয়ে বাড়িতে যে একটা অস্বস্তিকর পরিবেশ হবে, তারা যে এত মানুষকে খাওয়াতে পারবে না, এটা যে পারবে না, এগুলা ভেবে মা, অনুপমের মা এবং মামা খুব হাসতে থাকলেন। এটা খুব খারাপ একটি প্রকাশ বোঝানো হচ্ছে। ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, সেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশে বর্বর কোলাহের মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদপন দলিত বিদলিত করি আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। মানে বড় সড়ো আয়োজন করে বর যাত্রী নিয়ে অনুপম বিবাহ বাড়িতে গিয়ে বসলো। এরপর দেখি, আংটিতে হাড়েতে জড়ি জহর আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বকে স্পষ্ট করে লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিলাম। আচ্ছা, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানেতে বরযাত্রীদের আয়োজন ছোট হয় শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ছিল। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেতাই ঠান্ডা।
তার বিনয়টা অজস্র নরম, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিহাত হাত জোর করিয়া মাথা ঠেকাইলো। তার মানে এখানে বোঝানো হচ্ছে বিয়ে বাড়িটা খুব সাদামাটা ছিল, খুব ঠান্ডা প্রকৃতির ছিল। সেই সাথে সাথে শম্ভুনাথ বাবু খুব ঠান্ডা প্রকৃতির ছিলেন। শম্ভুনাথের একটি বন্ধু ছিল, উকিল বন্ধু, সে এই পুরা বিয়ে বাড়িটা দেখাশোনা করেছেন। তৌহিদ হাসান আপু এই ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করেন? অবশ্যই ইউটিউবে এই মুহূর্তেই লাইভ ক্লাসটা চলছে, তুমি চাইলে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, একই সাথেই চলছে। আচ্ছা, আমি সবাই বসলাম, কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে, এখন দেখো আসল ঘটনা চলে আসতেছে, মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন, বাবাজি একবার এইদিকে আসতে হবে। মানে মেয়ের বাবা অনুপমকে ডাকছেন। বা ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করিয়াছেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না, সেই জন্য বাড়ির শেখরাকে যুদ্ধ সঙ্গে আনিয়াছিল। শেখরা কথা হচ্ছে যে যারা স্বর্ণ মাপেন তাদেরকে শেখরা বলা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশের ঘরে গিয়া দেখলাম মামা এক তক্ত পাশ বসে এবং শেখরা তাহার দাড়িপাল্লার কোষ্ঠী পাতার প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। আচ্ছা, শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিয়ের বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখবেন, ইহাতে তুমি কি বলো? শম্ভুনাথ শেঠ তার যে মেয়ের সাথে যার বিয়ে হবে মানে অনুপমকে গিয়ে বললেন যে তোমার পিতা বিয়ে হওয়ার আগে এই মেয়েকে যে গহনা আমরা দিচ্ছি সেই গহনা সে যাচাই করে নিতে চাচ্ছেন যে আমরা ঠিকঠাক দিয়েছি কিনা, এতে তুমি কি বলো? কিন্তু তখন অনুপম চুপ করে থাকলেন, মাথা নিচু করে থাকলেন। এতে করে তার যে সে একটা ব্যক্তিত্বহীন সম্পূর্ণ মানুষ, মানে তার যে এই বাড়ির কোনো মূল্য নেই সে কথাটা সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সাইদুর রহমান আপু এই ক্লাসগুলো রেকর্ড থাকবে? অবশ্যই ক্লাসগুলো রেকর্ড থাকবে, তুমি পরবর্তী চাইলে দেখে নিতে পারবে। আচ্ছা, মামা বললেন ও আবার কি বলবে, আমি যা বলিব তাই হবে। মামা আবার জানান দিলেন, আপনি ওর কাছে কেন জিজ্ঞেস করছেন, আমি যা বলবো তাই হবে। আচ্ছা, শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া বলিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানান দিলাম এইসব কথায় আমার সম্পূর্ণ অনাধিকার, মানে সে কিছু জানতে চায় না। আচ্ছা আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলে আনিতেছে। দেখো কি একটা ভয়ঙ্কর কাণ্ড, মেয়েকে বিয়ের সাজে সাজানো হয়েছে, সমস্ত গহনা পরিয়ে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র গহনা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে নাকি সেজন্য সম্পূর্ণ গহনা খুলে আনা হলো, ভয়ঙ্কর ব্যাপার, এটা খুব খারাপ। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়া বসুক। শম্ভুনাথ বললেন, না সভায় নয়, এখানেই থাকতে হবে। আচ্ছা, কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপাশের উপর মেলিয়া ধরলেন। ভালো কথা, সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী গহনা। আচ্ছা, শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলে, এ আর কি দেখবে, এই হাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই করা হয় না, তার মানে এটা খুব ভালো স্বর্ণ। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখালে তা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলি ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখলো উহা তার কোনোটা কম পড়ে। হিসাব করে দেখলেন গহনা যে পরিমাণ দেবার কথা এগুলো সংখ্যায় দরে আরো অনেক বেশি শম্ভুনাথ সেন তার মেয়েকে দিয়েছেন। আচ্ছা, গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল, ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। শম্ভুনাথ সেটাকে, তানভীর হোসেন এবার থেকে প্রতিদিনই বাংলা ক্লাস হবে ইনশাআল্লাহ, বা একাদশ দ্বাদশও হবে, 9 10-এরও ক্লাস হবে। আচ্ছা, শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়ে বলেন, এইটাই একবার মাপিয়া পরখ করিয়ে দেখেন। মানে যে ইয়ারিং, একটা ইয়ারিং জোড়া ছিল সেই জোড়াটা কন্যার পিতা বলছে, শেখরাকে দিয়ে বলছে এবার একটু এটা মেপে দেখেন। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলেন, এটা আপনারাই রাখিয়ে দেন, কারণ এই সেই ইয়ারিং যে ইয়ারিং বিনুদা নিয়ে এসেছিলেন কন্যাকে, মানে কন্যা কল্যাণীকে আশীর্বাদ করার জন্য, এবং এই ইয়ারিং জোড়ায় সব থেকে খাঁটি ছিল না, মানে সোনা সব থেকে কম ছিল। যাই হোক,
মামা যে কত বড় ভণ্ড প্রকৃতির মানুষ আমরা তার ব্যবহারে বুঝে পাই। মামা সেটা হাতে লইয়া দেখলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করেছিলেন। দেখো মামার মুখ লাল হয়ে উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দের সগম্য হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসো গিয়ে। আচ্ছা, সবাই গিয়ে বসো গিয়ে। শম্ভুনাথ বাবু বলিলেন, না এখন সবাই বসিত হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। এখন শম্ভুনাথ সবাই বিয়ে করার আগে শম্ভুনাথ ছিলেন একটু চালাকি করে বলছেন, এখন সবাই না আগে আপনাদেরকে একটু খাইয়ে নিই, মানে যে রান্না বান্না করা হয়েছে সেটা একটু খাইয়ে নিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? লগ্ন মানে বিয়ের সে আসর, সেটা তো সময় চলে যাচ্ছে। শম্ভুনাথ বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। আচ্ছা, ভালো কথা। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল, মানে বরযাত্রীদের খাবার দাবার শেষ হয়ে গেল। আয়োজনে আড়ম্বরও ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলে তৃপ্তি সহকারে রান্নাটা খেলো। এরপর দেখি বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর কি করে খায়? তো এখানে কথা হচ্ছে খেতে হবে, মামার পুরো কথা হচ্ছে খেতেই হবে। আচ্ছা, ভালো কথা। এরপর দেখি এই সম্বন্ধে মামার কোনো মতপ্রকাশ তিনি সম্পূর্ণ উপেক্ষা করি আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। মামা যা বলেন সেটাই সে পরিপূর্ণভাবে শুনে এবং শুনতে থাকেন। মামার বিপক্ষে বলা কখনোই অনুপম শেখেননি এবং সে সবসময় এভাবেই বড় হয়েছেন। তো তখন সে আমি আহারে বসিতে পারলাম না, মানে মামার মন রক্ষার্থে সে খাবার গ্রহণ করতে পারলেন না। নেটওয়ার্কের কারণে ক্লাস থেকে চলে যেতে হচ্ছে। নেটওয়ার্কের কি সমস্যা? আচ্ছা, নেটওয়ার্কের তোমার সমস্যা? সরি, আমাদের এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, যাই হোক, দুঃখিত। এরপর দেখো, তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি না, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছা করি না, এখন তবে। মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, মানে মামাদেরকে যেতে বললেন, বরযাত্রীদেরকে সে ফিরিয়ে দিচ্ছেন। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, মানে ঠাট্টা করা আপনার শেষ হয়ে গিয়েছে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, আপনি এখন যেতে পারেন। মামা দুই চোখ এত বড় করিয়া মেরে অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাহার হাতে আমি কন্যা দিতে পারি নাই। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। এখানে অনুপম নিজে এখন বলছেন যে এখন মানে কন্যার পিতা আমাকে একটি কথা বলারও কোনো কারণ মনে করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই না। তার মানে অনুপম এখানে কেউই না, এটা প্রমাণ হয়ে গিয়েছে। তারপরে যা হলো সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাল লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রাদের দল দগ্ধ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। তার মানে এখানে বলা হচ্ছে বিয়ে যখন ভেঙে দিলেন কন্যার পিতা শম্ভুনাথ, তখন মামা খুব রেগে গিয়ে যে বরযাত্রীদের তারা নিয়ে এসেছিলেন পুরা বাড়িটাতে সে ফিরে চলে গেলেন, সেই সাথে সাথে সব কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে যজ্ঞের মধ্যে পাল সারিয়ে বের হয়ে গেলেন এখান থেকে। এরপর দেখি বাড়ি ফিরবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারায় ওপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে অনুপম এখন নিজের মতোই নিজেই কথা বলছেন। এরপর দেখি বাড়ির সকলে তো রাগিয়া আগুন, মানে অনুপমের বাড়ির সবাই এখন রেগে আগুন যে বিয়ে কেন হলো না, বিয়েটা এরকম হলো কেন। আচ্ছা, কন্যার পিতা এত গরম, মানে কন্যার পিতার এত রাগ বা এত তেজ, কলি যে চার পোয়া হয়ে আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। গ্রামের আশেপাশের মানুষ এখন কথা বলা বলি করছে। তখনকার তৎকালীন সমাজে একটা বিয়ের আসর থেকে একটা মেয়ের বিবাহ ভেঙে গিয়েছে, তো সেখানে একটা মেয়েকে
এখন লোকজন কথা বলা বলি করছে যে দেখি এখন আপনার মেয়েকে কি করে বিয়ে দেন বা কি করে এই মেয়ের বিয়ে হয়। আচ্ছা, ভালো কথা। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, অনুপম এখন নিজের দুর্ভাগ্যের কথা বলছে যে পুরা বাংলাদেশের মধ্যে আমি এমন হতবাক যেখানে প্রথমবার কন্যার পিতা নিজেই বিয়ে ভেঙে দিয়েছেন। তৎকালীন ব্রিটিশ সমাজে এই ধরনের কোনো কথাবার্তা তখন হতো না। একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে এবং বাবা সেই বিয়ে ভেঙে দিবে, এটা আসলে খুবই লজ্জাজনক। তখনকার সময়ে একটা বাবা যেই কথা ভাবতে পারে, এটা অনুপমের কাছে একটি অবাক মনে হয়েছে যে বাবা বিয়েটা ভেঙে দিলেন। মেঘলা আকাশ, বাংলা সেকেন্ড পার্ট কবে ক্লাস করাবেন আপু? বাংলা সেকেন্ড পেপারে আজকে সকালে একটা লাইভ ক্লাস হয়েছে, ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বাংলা সেকেন্ড পেপার আমি নিব না, বাংলা সেকেন্ড পেপারের জন্য নির্দিষ্ট একটি শিক্ষক আছেন, আমি শুধু বাংলা প্রথম পত্র নিব। আচ্ছা, দেখা যাক। এত বড় সৎপত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালায়া বাজনা বাজায়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপিয়া লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্য সুদ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। আচ্ছা, এখানে লোকজন কথাবার্তা বলতেছে যে কন্যার পিতা চালাকি করে আমাদের খাইয়ে দিয়ে এলেন। আমরা যদি আগে জানতে পারতাম তাহলে যে খাবারটুকু আমরা খেয়েছি সব আমরা ফেলে দিয়ে আসতাম, কিন্তু আমরা তো এই জিনিসগুলো বুঝতে পারিনি। এই কথাগুলো গ্রামের আশেপাশের মানুষ বলা বলি করছেন। আচ্ছা, দেখি। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। ঐতিহাসের বুঝিয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তা পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম, মানে এখন অনুপম নিজে বলছে আমিও খুব রেগেছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোফের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করিতে লাগলাম। এখন অনুপম বলতেছে যে কোনো একদিন শম্ভুনাথ মানে কন্যার পিতা আমাদের পায়ে এসে পড়বেন এবং সে বলবেন যে মাফ করে দেন, আমাদের ভুল হয়েছে। এই জন্য সে অনুপম বারবার কামনা করতে লাগলেন যে কবে পিতার কন্যা আসবেন, কিন্তু এটা তো সম্ভব না। পিতার কন্যা কখনোই যান না, কারণ সে আগেই বলে দিয়েছেন যে এমন ধরনের পরিবারে আমার মেয়েকে আমি দিতে পারি না। আচ্ছা, দেখো, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতে ছিল যেটা রং একেবারেই কালো নয়। আচ্ছা, এটা তো একটা কালো রং, বিয়ে ভেঙে গেল, কষ্ট পাচ্ছে, এটা একটা কালো অধ্যায়। কিন্তু এই কালো অধ্যায়ের পাশাপাশি অনুপমের মনে আরেকটি অধ্যায় ছিল, যে অধ্যায়টা পুরোপুরিভাবে কালো নয়। তো সেই অধ্যায়টা কি আমরা একটু জেনে নিই। সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। অপরিচিতাকে কল্যাণী, যাকে সে কখনো দেখেইনি। একদিকে বিয়ে ভেঙে গেছে, সেটা একটি কষ্ট আছে, আরেকদিকে কষ্ট তার যে প্রেয়সীকে না পাওয়ার যে আক্ষেপ, মনে মনে যে অপরিচিতা তার মনে ছিল, সে অপরিচিতাকে না পাওয়ার যে একটি করুণ কষ্ট, সেই কষ্ট তার মনে সবসময় বাধা বাঁধতে থাকে। আচ্ছা, দেখি। এখন সে যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারে নাই, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পন তাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সে এক পদক্ষেপের দূরত্বটুকুই এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এখানে সে তার অপরিচিতা কল্যাণের কথা বলা হচ্ছে যে আরেকটু মুহূর্ত, আরেকটু এক প্রহর, তখন আমি আমার অপরিচিতাকে দেখতে পারতাম। সে একটা মুহূর্ত, একটা পা বাড়ানোর আগেই যেন এক মুহূর্তে জিনিসটা শেষ হয়ে গেল। এই কথা এখানে অনুপম বলছেন। আচ্ছা, দেখি। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলুঙ্গির মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। আচ্ছা, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রইল। এখানে আক্ষেপের কথা বলা হচ্ছে যে এমন একটি মেয়ে, যে মেয়েকে আমি কখনো দেখতে পারলাম না, যার কণ্ঠস্বর শুনতে পারলাম না, আমার আক্ষেপ রয়ে গেল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্যই মন সেদিনকার সেই বিবাহ সবাই দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগলো।
আচ্ছা, হরিশের কাছে শুনেছি, মানে তার বন্ধুর কাছে শুনেছে মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, মানে অনুপমের ছবি মেয়েটিকে দেখানো হয়েছিল, পছন্দ করিয়েছে নিশ্চয়ই, না করিবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। এখন অনুপম নিজেই চিন্তা করছে যে আমার ছবি নিশ্চয়ই তার অপরিচিতার বাক্সের মধ্যে লুকানো রয়েছে। আচ্ছা, একলা ঘরে দরজা বন্ধ করে একদিন নিরালা দুপুরবেলা সেটি খুলিয়া দেখেন। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকায়া ফেলে না। অনুপম তার অপরিচিতা কল্যাণীর কথা ভাবতেছে যে নিশ্চয়ই সে আমার ছবিটা হয়তো দেখে, এবং দেখে সে আমার কথা ভাবতে থাকে। এই ধরনের আলোচনা বা মনের একটি প্রেয়সীকে দেখার বা ভাবনার কথা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, দিন যায়, একটা বছর চলে গেল, মানে 1 বছর চলে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতেই পারলেন না, মানে অনুপমের যে আবার বিয়ে হবে এই বিয়ের কথা মামা আর তুলতেই পারলেন না। মার ইচ্ছা ছিল মামার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাবে তখন বিবাহের চেষ্টা করবে। এই যে বিয়ে ভেঙে গেল, এতে করে তো তাদের একটা অপমান হয়েছেন, তো অপমানের কথা যখন সমাজের মানুষ ভুলে যাবেন তখন আবার বিয়ের প্রস্তাব বা বিয়ের কথা ভাববেন। আচ্ছা, এদিকে আমি শুনিলাম যে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়া ছিল, কিন্তু সে পণ করিয়েছে বিবাহ করিবে না। তার মানে মেয়ে প্রতিজ্ঞা করেছে সে আর কখনো বিয়ে করবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, মানে সে একটু খুশি হলো। যখন সে শুনতে পারলো যে মেয়ে আর কখনো বিয়ে করবে না তখন অনুপম একটু খুশি হলেন। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ের দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চোখে জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা, বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসিয়া দিয়া তিনি ছুটিয়া আসলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছিল সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশে আলোর নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপুর পায়ে দলিয়া দলবৎ লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখে জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দমন্ত্রীয় পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। এই যে লাইনগুলো আমি বললাম এখানে সম্পূর্ণ কথাগুলো আসলে অনুপম নিজে একা কল্পনা করছেন এবং নিজে ভাবছেন। সে বলছেন, আমি যেমন এখন কষ্টে আছি, খারাপ সময় পার করছি, আমার মনে হয় কল্যাণীও আমার জন্য এভাবে চিন্তা করে আছে, বসে আছে, না খেয়ে না দিয়ে আমার জন্য চক্ষু জল বেয়াইতেছে। এগুলো যখন তার পিতা শম্ভুনাথ দেখবেন তখন সে নিশ্চয়ই আবার আমাদের কাছে আসবেন এবং এসে অনুরোধ করবেন যাতে আমরা আবার বিয়ে হোক, আবার সেই সানাই বাজুক, আবার সেই বাদ্যযন্ত্র হোক, আবার সেই বরযাত্রী তুলে ধরা হোক। এই যে এই কল্পনাগুলো অনুপম নিজে একা ভাবিতে লাগলেন, কিন্তু তার এই কল্পনায় থেকে গেল। শম্ভুনাথ কখনো আসলেন না এবং অপরিচিতা কল্যাণী কখনো বিয়ে করার জন্য মনোনিবাস হলেন না। আচ্ছা, এরপর দেখি, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তা অফুরান হয়েছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। আচ্ছা, তার মানে অল্প একটু বিবরণ বলিয়া লেখাটা শেষ করে দিবে। দেখো, মাকে লইয়া তীর্থে চলিয়েছিলাম, আমার উপরেই ভার ছিল এখন, কারণ মামা একেবারে হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নে ঝুমঝুমি বাজতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সে এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবাই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়িয়ে আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তা দেখাই দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো রইয়া রয়েছিল, তাহারা যেন স্বপ্নগুলো উলটপালট করল। এখানে অনুপম তার মাকে নিয়ে ট্রেনে করে তীর্থে যাচ্ছিলেন এবং সে ট্রেনের বর্ণনা দিচ্ছিলেন। ট্রেনের বর্ণনা দিতে এই কথাগুলো এখানে বলা হয়েছে।
এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মানে একটি কণ্ঠস্বর, একটা ট্রেনে মাকে নিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে একটি কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন। এমন সময় এমন একটি কণ্ঠস্বর শোনা গেল, কণ্ঠস্বর থেকে বলছিল শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইলো যেন গান শুনিলাম। মানে এই কণ্ঠটা শুনে অনুপমের মনে হচ্ছে সে একটি গান শুনছেন। আচ্ছা দুঃখিত, একটু সাউন্ড অফ করার জন্য। আমরা আবার ক্লাসে চলে যাই। দেখো, আচ্ছা যেন গান শুনিলাম, এই একটা কণ্ঠ শুনে লেখকের কাছে মনে হলো যেন গান। এই ম্যাম আমাদের কলেজে থাকতে শুক্রবারও কলেজ, যাই হোক এই ধরনের কথাবার্তা এখানে বলা যাবে না, পড়ালেখার টপিক এখানে বলতে হবে ভাইয়া। যাই হোক, দেখো বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। মানে এই কণ্ঠস্বর সেই মেয়ে মানে অনুপম সবসময় শুনতে চান। আচ্ছা দেখো, কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। মানে কি এমন একটা কণ্ঠস্বর অনুপম শুনলো যে এটাকে মেয়েই বলা যাবে না। মানে এত সুন্দর সে কণ্ঠস্বর শুনলো। দেখো এখন কি কণ্ঠস্বর, এই কেবল একটি মেয়ের গলা নয়, গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই। মানে এই ধরনের কণ্ঠস্বর অনুপমার কখনোই শোনে নাই। আচ্ছা দেখো, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আসলেই কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের সৌন্দর্য বিলাপ আছে। মানুষ, আমি যেটুকু জানি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বা সব কিছুর মূলে, চেহারা যেমন হোক, তুমি যদি কথা বলতে জানো, সুন্দর কথা বলো, তাহলে একটি মানুষকে চেহারার থেকে বেশি কথাতে আকৃষ্ট করে। এটা সব জায়গায় এবং সব সময়। তো এখানেই এই কথায় বলা হচ্ছে যে এই যে অপরিচিতা কল্যাণীর যে আওয়াজ বা যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর শুনে অনুপম সে কথাই বলছেন যে কণ্ঠস্বরের দৃঢ়তরে মানে আমি মনে হয় আরো বিমোহিত হয়ে গেলাম। আচ্ছা দেখো, আমি তাড়াতাড়ি গাড়ির জানিলা খুলিয়া বাহিরে মুখ বাড়িয়ে দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে কোনো মেয়েকে দেখতে পারলো না, কিন্তু অনুপম নিজের হৃদয়ের মধ্যে হৃদয়ের একটা রূপ দেখতে পারলো। নিজে নিজে একটা কল্পনায় একটা মেয়েকে ভাবতে শুরু করলো। আমার সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছে। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগে একটি পাপড়িরও টলে নাই, অপরিমেয় কোমলতা একটুকু দাগ পড়ে নাই। এখন অনুপম আবার তার প্রেমে চলে গেল, আবার সেই কল্পনার নারীকে ভাবতে লাগলো। একটি কণ্ঠস্বর শুনে হৃদয়ের মধ্যে সেই হৃদয়ের নারীটিকেই সে প্রতি মুহূর্তে ভাবার চেষ্টা করতে লাগলো। সেই কথা এখানে এই বর্ণনার মাধ্যমে সে ফুটিয়ে তুলেছেন। আচ্ছা ভালো কথা। এরপর দেখি, গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনতে শুনতে চাইলাম। ট্রেনে একটা শব্দ আছে, এই শব্দে চলতে লাগলো সুন্দর করে। এই শব্দে চলতে চলতে তার মনেও সে গান বাজাতে লাগলো। তাহার একটিমাত্র ধোঁয়া গাড়িতে জায়গায় আছে, একটিমাত্র গাড়িতে জায়গা আছে, এই কথা সে সারাক্ষণ ভাবতেই লাগলো। মেয়ের কণ্ঠস্বর তার মানে সে শুনতেই লাগলো, যে মেয়েকে সে কখনো দেখে নাই, চোখে হারায় নাই, শুধু একটা কণ্ঠস্বর নিয়ে হৃদয়ের মধ্যে সে শুধু মেয়েকেই ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো। আচ্ছা দেখো, গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, যে কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলে যে চেনার আর অন্ত নাই।
ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করিয়ে নাই। সে আবার সে কল্পনায় ভাবতে শুরু করলো। এরপর দেখি, রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, মানে এই জায়গা আছে এই শব্দটি শোনার পরে অনুপমের রাতে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়িয়ে দেখলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। বারবার প্রতি স্টেশনে যখন ট্রেনটা থামছিল সে বারবার জানালা দিয়ে মুখ বের করে দেখছিল যে আবার তাকে দেখা যায় কিনা, আবার তাকে পাওয়া যায় কিনা। এই যে মনের মধ্যে একটা আক্রোশ বা চিন্তা, এই ভাবনা অনুপমকে ভাবাতেই লাগলো। আচ্ছা গেল, পরবর্তীতে দেখব পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবেদের আদলি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিস্ময় ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। ওই যে আবার সেই পরিচিত কণ্ঠস্বর যে আপনারা এখন আমাদের গাড়িতে আসেন না, ওই যে জায়গা আছে। রবীন্দ্রনাথ দেখো কিভাবে মিলিয়ে দিয়েছেন, মানে যে অপরিচিতাকে সে সবসময় ভাবে, রবীন্দ্রনাথ সে অপরিচিতা দেখা ঠিকই দেখিয়ে দিলেন, কিন্তু শেষে গিয়ে মিলন আর হলো না। মানে এমন যে সুন্দর উপস্থাপন বা এমন যে ছোট গল্পের একটি টান রবীন্দ্রনাথ তার সৃষ্টিকল্পের মধ্যে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আচ্ছা দেখো, এরপরে আমি তো চমকে উঠিলাম, এই সেই কণ্ঠ, আবার সে অনুপম ভয় পেয়ে গেল। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, জায়গা আছে। অনুপম ঠিকই চিনতে পেরেছে জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া, মানে সে কোনো রকম মানে তাড়াহুড়া মানে কোনো রকম না ভেবে মাকে নিয়ে গাড়িতে উঠিয়া পড়লো। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, মানে সে যে একটা অক্ষম পুরুষ সে নিজে এখানে বলছে যে আমার মতো অক্ষম পুরুষ এই দুনিয়াতে আরেকটিও নেই। সেই মেয়েটি কলিদের হাত হইতে তাড়াতাড়ি চলিত গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আচ্ছা, সেই মেয়ে মানে পুরুষ হিসেবে যে অনুপম কতটা অক্ষম সে কথা এখানে বোঝাচ্ছে। সে তার জিনিসপত্র নিতে পারে না, বাট নারী হিসেবে কল্যাণী তাড়াতাড়ি করে এসে তাদের জিনিসপত্র নিয়ে উঠল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। আচ্ছা, তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করব বসিয়ে বসিয়ে বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। আচ্ছা দেখো, এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। তার মানে মাও ওই অপরিচিতা মানে কল্যাণীকে দেখে, এত সুন্দর একটি নারী যে মাও চোখ ফেরাতে পারছেন না, এত সুন্দর এই মেয়েটিকে দেখে তাকিয়ে আছেন। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপা দেয় না। ইহার গতি সহজ, দীপ্ত, নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। মানে মেয়েটা যে এত সুন্দর সে সৌন্দর্যের কথা এখানে অনুপম বর্ণনা করেছেন। আচ্ছা দেখি, আমি দেখিতেছি বিস্তারিত করিয়া বলি, কিছু বলার আমার পক্ষে অসম্ভব। মানে সে শুধু মেয়েকেই দেখতেছে, মেয়েকে নিয়ে বিস্তারিত বলা তার পক্ষে এখন অসম্ভব, কিছুই সে বলতে পারবে না। এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরেছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তাহার বেশভূষায় এমন কিছুই ছিল না যে যেটা তাহাকে ছাড়িয়ে বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। মানে মেয়েটি এত সুন্দর যে তাকে ছাড়া আর কোনো কিছু যে সুন্দর হতে পারে এটা অনুপমের ভাবনার বাহিরে। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জিরির মতো সরল বৃত্তান্তের উপরে দাঁড়িয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, মানে কল্যাণীর সাথে আরো 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়ে সেদিকে কান পাতিয়ে রাখিয়েছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা।
তার মানে কল্যাণীর সঙ্গে ট্রেনে দেখা যাচ্ছে ছোট 3-4টা মেয়ে ছিল, সেই ছোট 3-4টা মেয়ের সাথে কল্যাণী ভরপুর কথোপকথন করছিল। অনুপম শুধু হাতে একটি বই নিয়ে বাহানা করেছিল, কিন্তু তার মন চোখ সবকিছুই ছিল কল্যাণীর দিকে। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনাশয় এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারা কোনো একটা বিশেষ গল্প শোনাবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। আচ্ছা, মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মানে ছোট ছোট বাচ্চারা যে গল্প শুনছিল কল্যাণীর কণ্ঠে, তারা সেটা 20-25 বার শুনেছে, তারপরও তারা কল্যাণীর কণ্ঠে শুনছেন। এবং কেন তারা শুনছেন সে বর্ণনা অনুপম দিয়েছেন। বলছেন যে এত সুন্দর কণ্ঠ, সেই কণ্ঠতে তো কথা শুনতে ইচ্ছা করে। এরপর দেখি মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিতে পারলাম, এটা তো বললাম। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। মানে যখন মেয়েরা ওই মেয়ে কল্যাণীর গল্প শুনছে তখন গল্প নয়, মেয়েটাকেই শুনছে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়ে পড়ে। তার সে উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণী অক্লান্ত অমাল্য প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খানিকটা চানা মুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগিল। আচ্ছা, আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাইয়া লইতে পারলাম না? হাত বাড়িয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিতে পারলাম না? আচ্ছা, এরপর দেখো অনুপম বলছে যে তার যে চঞ্চলকর রূপ, এই চঞ্চলকর রূপ বা তার যেই ছোট বাচ্চাদের সঙ্গে মেলামেশা, এই মেলামেশা আমাকে মনোমুগ্ধকর করেছিল। এবং এখানে কিছু খাবারের কথাও তুলে ধরা হয়েছে। কল্যাণী হচ্ছে চানাচুর খাচ্ছিলেন, কিন্তু এখানে অনুপম বলছে যে আমার সেই সাহস হলো না যে আমি মেয়েটার কাছ থেকে চানাচুর খেয়ে খাবো বা নিতে পারবো। মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে দমনা হয়েছিল। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতাছে, সেটি ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহায় বলেও তার ভ্রম হয় নাই। তার মনে হলো এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকিয়াই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এখানে মায়ের কথা বলা হচ্ছে। মা খুব একটা কারোর সাথে কথা বলেন না, কিন্তু কল্যাণীর সাথে কথা বলার কারণে কল্যাণীর সাথে কথা বলার তার মধ্যে খুব আগ্রহ হয়ে উঠেছিল। কল্যাণীর সাথে কথা বলতে তার খুব ইচ্ছা করতে লাগলো। এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসে থামলো। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমি মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরের কাছে লটকায় দিয়ে আমাকে বলল, এই গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। আচ্ছা, আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হবে। এখানে 2টা জেনারেল সাহেব আসলেন এবং জেনারেল সাহেব বললেন যে আপনাদেরকে অন্য গাড়িতে জায়গা হবে, এখানে আগে থেকে 2টা বুক করা ছিল, পরের স্টেশনে তারা এসে বসবেন। তখন অনুপম এবং অনুপমের মাকে এখান থেকে ফিরে যেতে হবে বা তারা চলে যাবে। এরপর দেখি আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়িয়ে উঠলাম। এখন অনুপম নিজে থেকে দাঁড়িয়ে উঠলো। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলল, না ছাড়িয়া উপায় নাই, ছেড়ে যেতেই হবে, কারণ এখানে রিজার্ভ করা আছে, এখানে একটু পরে লোকজন এসে বসবেন। এরপর দেখো কিন্তু মেয়েটির
চলি উষ্ণতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনলো। এখন মেয়েটা দেখো এতটা চঞ্চল, সে কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে নেমে গিয়ে বড় যে ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনলো। মানে কল্যাণীর মধ্যে যে একটি সাহসী ভাব আছে সেই ভাবটি এখানে ফুটে উঠেছে। তাকে পরে স্টেশনে গিয়ে নামতে হবে, অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, সেটা কল্যাণী মানতে নারাজ। সে সঙ্গে সঙ্গে গিয়ে ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনলো। এরপর দেখো সে আসিয়া আমাকে বলল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। মানে এখানে কল্যাণীর এক ধরনের সাহসী মনোভাবের কথা তুলে ধরা হয়েছে। আচ্ছা, বলিয়া সে দ্বারের কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। তার মানে কল্যাণী বলছে, ইংরেজি মাস্টারকে বলছে, এই গাড়ি যে আগে থেকে রিজার্ভ করা এটা মিথ্যা কথা, আমাদেরকে শুধু শুধু কষ্ট দেওয়ার ধান্দা, আমাদেরকে হয়রানি করার ধান্দা, আমরা এই গাড়ি থেকে উঠবো না। তো এই ধরনের প্রকাশে আসলে কল্যাণীর যে একটা তোমার প্রতিবাদী চিন্তা ভাবনা, সেই প্রতিবাদীর কথা লক্ষ্য করা যাচ্ছে। তারপর দেখি, বলিয়া নাম লেখা টিকিটকি খুলিয়া প্ল্যাটফর্মে ছড়িয়া ফেলিয়া দিল। ইতোমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়িয়েছে। এর মধ্যে আরেকটি সাহেব তাদের কাছে এসে দাঁড়িয়েছে। গাড়িতে সে তার আসবাবপত্র উঠিবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়ে কি কথাও যেন বলিল। মানে যেই লোকের আসার কথা ছিল সেই লোক ইংরেজি যে মাস্টারকে তার এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন এবং কি যেন কথা বললেন। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া হবে, ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পতন চানামুট খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়িয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। তার মানে এখানে দেখা যাচ্ছে কল্যাণী, এখানে তো অনুপম তো চলে যেতেই চাচ্ছিল মাকে ছাড়া, কিন্তু কল্যাণী নিজের প্রতিবাদী চিন্তা ভাবনা দিয়ে ওনারা যে মিথ্যা কথা বলছে, ইংরেজি যে মাস্টাররা, প্ল্যাটফর্মে যে লোকজন, তারা যে মিথ্যা কথা বলছেন, এটা সে খুব সুন্দর করে প্রকাশ করে গিয়েছেন। এই কথা এখানে সুন্দর করে তুলে ধরা হচ্ছে। তো এখানে অনুপম মুখ লজ্জা করে বসেছিলেন, আর অন্যদিকে কল্যাণী তাদেরকে বিদায় দিতে পেরে আবার চানামুট খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। কানপুরে গাড়ি আসিয়া থামিল। যেই জায়গার উদ্দেশ্যে তারা গিয়াছিল সেই জায়গায় কানপুর, সেই জায়গাটার নাম ছিল কানপুর। সে কানপুরে গিয়ে গাড়িটি থামল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিককে নামিবার উদ্যোগে করিতে লাগলেন। তার মানে এখন কল্যাণীরা নামবে। কল্যাণীদের যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলা হিন্দুস্তানি একটা চাকর নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লেন। মা তখন আর থাকিতে পারল না, মানে মা এখন আর থাকতে পারছেন না। এখন মাকে জিজ্ঞেস করতে হবে, কথা না বলে তার আসলে আর কিছু করতে ইচ্ছা করছে না। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মা এখন না পেরে মেয়েটির নাম জিজ্ঞেসই করে ফেললেন। মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠলাম। মানে একদম চমকায় সে উঠলো যে এই সেই কল্যাণী। কল্যাণী নামটা শুনে তারা মা এবং ছেলে দুজনেই খুব আশ্চর্য হয়ে উঠল। আচ্ছা, জানারাদুন রয় জয় না, আমি বাংলা সেকেন্ড পেপার ক্লাস নাই না, বাংলা সেকেন্ড পেপার ক্লাস নেওয়ার জন্য একজন স্যার আছেন, আমি শুধু বাংলা প্রথম পত্র নিব। এরপর দেখি, তোমার বাবা। এখন মা আবার জিজ্ঞেস করছেন, তোমার নাম কল্যাণী, তাহলে তোমার বাবা তিনি এখনকার ডাক্তার। তো এই যে পুরো গল্পটা আমরা বললাম, পুরো গল্পটার মধ্যে এই একটি জায়গায় শম্ভুনাথ সেনের পেশার কথা বলা হচ্ছে। এখানে শম্ভুনাথ সেনের কি হিসেবে ছিলেন? ডাক্তার হিসেবে ছিলেন। সে একজন ডক্টর ছিলেন। প্রশ্নে এমসিকিউ এবং জ্ঞানমূলকে আসে যে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল। সে একজন ডক্টর ছিল, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেল। মানে এই দুইটা কথা বলেই কল্যাণী এবং কল্যাণীর সাথে যে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো ছিল তারা সবাই নেমে গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। এই পুরা লাইনটাতে বোঝানো হয়েছে মামা যে নিষেধ করেছিল, মামার নিষেধ অনুপমার শোনেনি। মায়ের যে মাতৃ আজ্ঞা, মায়ের যে কথা, সে কথা সে বন্ধ করে দিয়ে কানপুরে ছুটিয়াছিল। মানে কানপুরে যে জায়গায় কল্যাণী এবং শম্ভুনাথ সেন থাকেন সেখানে সে চলে গিয়েছেন।
কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করেছি, মাথা হেট করেছি, মানে মাথা নিচু করেছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। মানে এই সব কারণ দেখে অনুপম নিজের বোধের বা আচরণের একটা পরিবর্তন আসে। সে নিজেকে পরিবর্তন করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য কল্যাণীর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে মাপ চান শম্ভুনাথ সেনের কাছে। শম্ভুনাথ সেন অনুপমের এরকম পরিবর্তন দেখে তাকে ক্ষমা করে দেন। কিন্তু কল্যাণী বলে যে আমি আর কখনো বিয়ে করব না। বিয়ে না করার কল্যাণীর সিদ্ধান্ত নিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা বলতে এখানে কল্যাণীর কি মা আছে? তাহলে মাতৃ আজ্ঞা কেমনে? এটার কারণ হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি প্রেম, দেশের জননীর প্রতি ভালোবাসা থেকে সে সকল নারীদের প্রতি সেবা করার একটা ব্রত তৈরি করেছেন। এই যে সেবা করার একটা ব্রত তৈরি করেছেন, সেই থেকে বলা হচ্ছে এই মানে সেই থেকে সে মাতৃ আজ্ঞা পালন করে মায়ের মানে দেশ সেবায় নিয়োজিত হবে, নারী শিক্ষায় নিজেকে নিয়োজিত করবেন। কি সর্বনাশ, এ পক্ষে মাতুল আছে নাকি? মানে সেই কথায় কি এখন আপনি আছেন? অনুপম কল্যাণীকে জিজ্ঞেস করছে। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। মানে মেয়েদেরকে যে শিক্ষা গ্রহণ করাতে হবে, এই শিক্ষায় শিক্ষিত করাবেন, মেয়েদের শিক্ষায় সে সবসময় সেখানেই থাকবেন। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। কিন্তু অনুপম আশা ছাড়তে পারল না। ওই অপরিচিতাকে দেখার পরে, কল্যাণীকে দেখার পরে সে সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোন উপরের বাঁশি আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে। সেই সুর অনুপম ভুলতেই পারছেন না। এই সুর সে কখনো বেরই করতে পারছে না, যার কারণে সে কখনো আশা ছাড়তে পারল না। আশা ধরেই আছে। সে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23। যখন বিয়ে হচ্ছিল তখন অনুপমের বয়স ছিল 23, এখন হয়েছে 27। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। একটা ছেলে বলে তার মা, অনুপমের মা অনুপমকে ছাড়তে পারেন নাই। এরপরে দেখো, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের সমুদর সুরের আশা জায়গা আছে। এখানে অনুপম আবার নিজের কথা বলছে যে জায়গা আছে। আমি শুধু আমার নিজের কথাই ভাবছি। মানে ওই যে জায়গা আছে সমুদর কণ্ঠে, সেই কণ্ঠের কথা বা সেই আশা আমি এখনো ছাড়তে পারি না। নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। কোথায় যাই? যেখানে কল্যাণী থাকেন, সে কানপুরে যায়। দেখা হয়, সেই কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই। আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। তার মানে এখানে বলা হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় যে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। সে নারীদের শিক্ষায় ব্রত পালন করেছে বা প্রতিজ্ঞা করেছে সে সবসময় নারীদের শিক্ষা নিবে। কিন্তু অনুপম আশা ছাড়ে না। সে কল্যাণীর কাছে থেকে কল্যাণীর কাজ করে দিতে পেরে, কল্যাণীকে দেখে, কল্যাণীর কণ্ঠস্বর শুনেই সে শান্তি পেয়ে থাকে এবং সে মনে মনে বলতে থাকে যে আমি এই তো জায়গা পেয়েছি একটু ভালো থাকার বা একটু শান্তি থাকার। তো এই পুরা গল্পটা ছোট গল্প। আমি শুরুতেই বলেছিলাম, এখনও বলছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের একটি সার্থক ছোট গল্প। এই গল্পটি শেষ হয়ে হইল না শেষ। অনেকে বলে থাকে যে গল্পটিতে তাদেরকে একসাথে করে দিলে ভালো হতো, কিন্তু একসাথে করে দিলে বা না করে দেওয়ার কারণে কিন্তু গল্পটি খুব বেশি সার্থক হয়েছে। যে আরও কিছু জানার ইচ্ছা থাকে, দেখি এরপরে কি হয় বা এরপরে কি হবে। বিরহে কিন্তু আসলে সর্বোচ্চ ভালো থাকা যায় বা সর্বোচ্চ পরিপূর্ণ রূপ পাওয়া যায়। সেই কথায় কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর এটি বোঝাতে চেয়েছেন। তো আজকে আমরা অপরিচিতা গল্পটি আলোচনা করলাম, মূল কথা আমরা বুঝিয়ে দিয়েছি। আমাকে শুরুর দিক থেকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু
আমাদের এমসিকিউ পড়ালে ভালো হয়। হ্যাঁ, এটা আমি নোট করেছি। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে বা আগামী পরবর্তীতে যে ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাসগুলোর বহু নির্বাচনে অবশ্যই সলভ করে দেওয়া হবে, অবশ্যই করানো হবে। এবং আজকে তো সম্ভব না, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে 8টা পর্যন্ত, আর বেশি সময়ও নেই আমাদের হাতে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই অপরিচিতের উপর অনেকগুলো এমসিকিউ এবং অনেকগুলো সৃজনশীল সলভ করব। এখন যেটা করব সেটা হচ্ছে মূল বইয়ের সৃজনশীলগুলো আমরা একটু দেখি। মূল বইয়ের কি কি সৃজনশীল আছে, এই দেখো অনেকগুলো শব্দার্থ আছে, শব্দার্থগুলো বাসায় নিজেরা পড়ে ফেলবে। আচ্ছা, শব্দার্থগুলো নিজেরা পড়ে ফেলবে। এখন দেখো এই আমরা এমসিকিউটা দেখি। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? অনুপমের বাবা কি ছিলেন, এটা একটু বলো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব। আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে, সবাই একই কথা বলতেছে, সবাই নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, মুনতাহা মনি আপু ক্লাস রুটিনটা দিলে ভালো হতো। আমি যেই পেজ থেকে লাইভটা নিচ্ছি বা এখন হচ্ছে, সেই পেজে গেলেই বা পেজটা ফলো করে রাখলেই তোমরা রুটিনের আপডেট পেয়ে যাবে। এবং প্রত্যেক রাত মানে প্রতি রাতে 10টার পরে আমাদের সকল আপডেট রুটিন দেওয়া হয়ে থাকে। কোন ক্লাস কখন হবে, কোন শিক্ষক নিয়ে থাকবেন, সব কিছু রুটিন দেওয়া হয়ে থাকে। রুবেল সরকার লিখেছেন উকিল। হ্যাঁ, একের উত্তর হচ্ছে উকিল, ওকালতি করেন। 1-এর 2 মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার কি এজেন্ট বলার কারণ কি? প্রতিপত্তি, প্রভাব, বিচক্ষণতা বা কুটিবুদ্ধি। কেন মামাকে প্রধান এজেন্ট বলার কারণ কি বলো আমাকে। 2 নাম্বারটা কি হবে তোমরা অ্যান্সার করবে। না পারলে সমস্যা নাই, ভুল হলেও কোনো সমস্যা নাই, আমি অ্যান্সার বলে দিব। আচ্ছা, সায়েম আহমেদ ধন্যবাদ তোমাকে। বলো ইউটিউব থেকেও অ্যান্সার করো, সবাই শুধু ফেসবুক। প্রভাব, রুবেল সরকার উত্তর সঠিক। 2-এর উত্তর 2। 3 নাম্বারটা একটু দেখি, একটু উদ্দীপকটা আমরা পড়ি। পিতৃহীন দীপুর চাচাই ছিল পরিবারের কর্তা। তো এখানে একটা চরিত্রের নাম দীপু, দীপুর চাচাই পরিবারের কর্তা ছিলেন, ভালো কথা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। এখানে আমরা অনুপমের সঙ্গে মিল লক্ষ্য পাচ্ছি। চাচা তার বিয়ের উদ্যোগ নিল, যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলো, তার চাচাকে কিছুই বলতে পারেননি। একই সেম কথা আমরা গল্পেতে যেটা পেয়েছি। অনুপম একটি ছেলে, সে শিক্ষিত হলো, তার নিজের কথা বলার সাহস ছিল না, মামাই তার সকল দায়িত্ব নিতেন। এবং অনুপমের বিয়ের সময় মামা যৌতুক নিয়ে খুব বাড়াবাড়ি করেছেন। হ্যাঁ, 3-এর উত্তর অনেকে দিয়ে দিয়েছেন, তার মানে বোঝানোর দরকার নেই। আচ্ছা, মেহরুন্নেসা বলেছেন মামার, তার মানে অপরিচিত দীপুর চাচার সঙ্গে অপরিচিত গল্পে কোন চরিত্রে মিল পাওয়া যায়? মামার মিল পাওয়া যায়। 4 নাম্বার দেখো, উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে, কি প্রাধান্য পেয়েছে? দৌরাত্ম্য, হীনমন্যতা নাকি লোভ, কোনটা? হীনমন্যতা ও লোভ। উত্তর হবে 2 ও 3। 4-এর 2। মেঘলা আকাশ বি, শোভন রয় সভ্য। আচ্ছা, 2। দুলাল লিখেছেন 2। অর্নিলা ইসলাম 4-এর 2। 2 ও 3 ধন্যবাদ যারা যারা অ্যান্সার করছেন, সকলকে ধন্যবাদ। মুহিব লিখেছেন 4-এর 1, 2, 3 না, মুহিব 4-এর 3টি সঠিক হবে না, 4-এর 2 এবং 3 সঠিক হবে। আচ্ছা, এরপর জান্নাত ক লিখেছেন, এটা সঠিক না আপু, এটা হয় নাই। যাই হোক, মিহাদ হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই মনে মাত্র আসলে, সমস্যা নেই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারো। আচ্ছা, তানভীর হোসেন খ, বিপ্লব সরকার খ, সিদ্ধাতুল ইসলাম মুনতাক 2-এর 3। 2-এর 3, 2-এর 3, 2-এর 3টা একটু দেখি। প্রভাব বলা যায় আপু, 2-এর 2 হবে। আচ্ছা,
আচ্ছা আমাকে সৃজনশীলের ক বলো তো, শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন, মানে যাচাই বিচার করার জন্য কোনটা দিয়েছিলেন শম্ভুনাথ শেখরার হাতে দিয়েছিলেন? উত্তর বলো। একটা এক জোড়া ইয়ারিং দিয়েছিলেন, যে ইয়ারিংটা বিনু দাদা, মানে ইয়ারিং, হ্যাঁ বিনু দাদা, সে হচ্ছে অনুপমের পিস্তত ভাই, ফুপাতো ভাই, আশীর্বাদ করার সময় অনুপম কল্যাণীকে দিয়েছেন। সেই ইয়ারিংটাই হচ্ছে পরখ করার জন্য বলেছিলেন। যাই হোক, একের উত্তর অনেকে দিয়েছেন, ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরিয়া লিয়েছেন। তৎকালীন ভারত সমাজে এই ধরনের সাহসিকতার পরিচয় কোনো কন্যার পিতা দিতে পারেন না, যে একটা মেয়ের বিয়ে হচ্ছে, সেই বিয়ের সময়ে মেয়েকে বিয়ের আসর থেকে সরিয়ে নিয়েছেন। এই ধরনের কোনো ধরনের সাহস কন্যার পিতা নিতে পারেন না। সেই জন্যই সেই প্রসঙ্গেই অনুপম বলেছেন যে আমি একমাত্র এমন পুরুষ যার পিতা কোনো কারণ ছাড়াই বিবাহ আসর থেকে মেয়েকে বিবাহ দেন নাই। যথারীতি সেই সময় এই জিনিসগুলো বা এই দিকগুলা হতো না বা চলতো না। আচ্ছা লিমন বলেছে আপু এটা তো বই, এটা মূল বই পড়ানো হচ্ছে। মূল বইয়ের যে সৃজনশীল এবং বহু নির্বাচনীগুলো আছে আমরা সেটাই পড়ছি ইনশাল্লাহ। এটার এমসিকিউ নিয়ে অনেকগুলো এমসিকিউ বা অনেকগুলো আদার্স সৃজনশীল নিয়ে আমরা নেক্সট একটা ক্লাস শুরু করব। তো আমি চেয়েছিলাম, দেখো আমাদের সময় শেষ, আমি চেয়েছিলাম যে গল্পটি একটু মূল ভাব পড়িয়ে দিয়ে আমি আরেকটি কবিতা শেষ করব, কিন্তু তোমরা বলছিলেন যে আপু কবিতাটা হচ্ছে আমাদের, কিন্তু কবিতাটা আচ্ছা শোনো, আমার যে ছোট ছোট ভাইয়েরা এবং বোনেরা আছে, আপুরা আছে, সুইট আপুরা শুরু থেকে আমার সাথে আছে এবং আমার পাশে ছিলে, সকলকে ধন্যবাদ। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু শেয়ার করতে হবে, এই লাইভ ক্লাসটা শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। যত শেয়ার করবে তত বন্ধু বান্ধবরা জানতে পারবে, বন্ধুদের কাছে গিয়ে পৌঁছাবে এবং আমার ভালো লাগবে। আমি আরও নতুন করে ক্লাস নিতে আসবো, আরও নতুন নতুন টপিক নিয়ে আসবো, সেটা সব কিছু তোমাদের জন্য উপকার হবে, আমরা অনুপ্রেরণা পাবো, তুমি পাবে। তো সেক্ষেত্রে তো আমি একটু অনুরোধ করছি তোমরা প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিবে। লিজা ইসলাম সুন্দর একটা মানে রিয়াক্ট দিয়েছে, ধন্যবাদ তোমাকে। এমসিকিউ একটা ক্লাস দিবেন অবশ্যই। এই যে আমি আজকে বললাম তোমাদের কথা আমি রাখবো, তোমরা যারা যা কথা বলেছো সব কথাই রাখা হবে। এমসিকিউ আজকে তো আমি মূল বইটা পড়াই দিলাম, নেক্সট ক্লাসে আমি এটার উপর এমসিকিউ নিয়ে আসবো বা সব কিছুরই এমসিকিউ সৃজনশীল পড়ানো হবে, তোমাদের মানে পুরা বইয়ের কোনো কিছুই বাদ যাবে না। হ্যাঁ এমসিকিউ ক্লাস হবে। রুকেয়া সুলতানা ধন্যবাদ, সেও সুন্দর একটা লাভ রিয়াক্ট আমাকে দিয়েছে। আচ্ছা মেহরুন নেসা আপু, আচ্ছা এটা তো বললাম মাত্রই। যাই হোক, আমি আজকে ক্লাসে চেয়েছিলাম যে সোনার কবিতাটাও পড়াতে, কিন্তু আফসোস আমাদের বেশি সময়। আচ্ছা মুনতাহা মনি বলেছেন যে এটাকে আধিপত্য বলা হচ্ছে, তো এই জিনিসটাকে আধিপত্য খাটানো না, মানে এই 4 নাম্বার প্রশ্নতে তোমার যে লোভী হীনমন্যতা সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। আর দৌরাত্ম্য বলতে আধিপত্যর যে বিষয়টা জোর করে খাটাই নেওয়া, তো মামা তো আসলে জোর করে স্বর্ণ গয়নাকে খাটিয়ে নেননি, সে হচ্ছে এই মধ্যে হীনমন্যতা এবং লোভ প্রকাশ পেয়েছে। যদি সে আধিপত্য দৌরাত্ম্য খাটানো চাইতো, আধিপত্য বা ক্ষমতা খাটাতে চাইতেন, তাহলে সে হচ্ছে কিন্তু সে অনুপমকে বিয়ে দিয়েই নিয়ে আসতেন। তো এখানে কিন্তু দৌরাত্ম্য মানে আধিপত্য মামা সেখানে খাটাননি। আশা করছি আপু। মেহেদি নতুন জয়েন হলাম, অনেকক্ষণ আগে ক্লাস নিয়ে ফেলেছি, ভাইয়া আমার এখন জয়েন করে ফেলেছে, কোনো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবে। ভাইয়া আপু কালকে কি ক্লাস হবে? ইনশাল্লাহ কালকে ক্লাস হবে, নতুন একটি টপিকে আসবো। আচ্ছা সোনার তরী তো আমি আজকে পড়াতে পারলাম না, আগামীকাল আমি সোনার তরী কবিতাটি নিয়ে আসবো রবীন্দ্রনাথের, এবং আমি বলে দিই সোনার তরীর সকল বহু নির্বাচনী এবং এমসিকিউ নিয়ে আমি আগামীকাল আসবো। সৃজনশীলের আরও ক্লাস চাই, সবার কথা রাখা হবে, সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, সব কিছু থাকবে। মুনতাহা মনি লিখেছে, ধন্যবাদ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আপু আমি নিয়মিত রেকর্ডেড ক্লাস করি। এমডি হাসান, ওয়াও খুব ভালো লাগলো শুনে, এভাবে পাশে থাকো, পাশে থাকলে আমাদের অনেক ভালো লাগে। আপু আমি নিউ টেকনিকে স্বপ্নীল লিখেছে, ধন্যবাদ তোমাকে, তোমাকে স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে।
দিয়া ইসলাম, কাল কয়টার সময় ক্লাস হবে আপু? কাল 4টা থেকে 6টা, 4টা থেকে 6টায় আসবো, বিকালে আসবো, কাল 4টা থেকে 6টায় আসবো। আপু লাভ ইউ ফ্রম গাইবান্ধা লিখেছে রুবেল সরকার, ধন্যবাদ তোমাকে। আমার কমেন্ট একটাও পড়েন নাই ভাইয়া, দেখো তুমি আরবিতে লিখেছো, তোমার নামই আমি উচ্চারণ করতে পারছি না, বাট আমি তোমার কমেন্ট এখন পড়ে দিলাম, ধন্যবাদ তোমাকে। তোমার কষ্ট হয়তো এখন আর লাগবে না যেহেতু আমি তোমার কমেন্ট পড়েছি। আপু রেনকোট গল্পটা একটু পড়ায়েন, এটা বুঝি না। হ্যাঁ, রেনকোট এখন আমি পড়াই নাই, রেনকোট পড়ানো হবে। লিজা ইসলাম লিখেছে, সব পড়ানো হবে। দেখো আমি কবিতার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে যে যতগুলো কবিতা ছিল সেই কবিতার মধ্যে শুধু সোনার তরী কবিতাটা বাদ আছে, সেটা আমি আগামীকাল শেষ করে দেব। তাছাড়া বাকি কবিতা সবগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে শেষ করে দিয়েছি। তোমরা আমার প্রিভিয়াস রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখে নিও, ভালো লাগবে তোমাদের। কালকে কি ক্লাস হবে? হ্যাঁ সিদ্ধার্থ, কালকে ক্লাস হবে অবশ্যই বলছি। তাহারই পরে মনে কবিতা, রাজিদ সোহেল, তাহারই পরে মনে কবিতা সবার আগে পড়ানো হয়েছে, একটু আমাদের ফেসবুক পেজটা ঘাটতে হবে। আপনার মাধ্যমে অনেক উপকৃত হচ্ছি, মেহেদি লিখেছে, ধন্যবাদ ভাইয়া। আপু আপনি খুবই আচ্ছা সুন্দরী কাব্যের শহর, ধন্যবাদ তোমাকে। সব শেষ অর্নিলা ইসলাম, সোনার তরী কবিতা বাদে কবিতাগুলো সব শেষ হয়েছে। আগামীকাল সোনার তরী কবিতাটা শেষ করলে কবিতার পর্ব আমাদের শেষ হবে। এরপরে আমাদের যে গদ্যগুলো বাকি আছে, গদ্যর কয়েকটা 3-4টা গদ্য বাকি আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব ইনশাল্লাহ। তোমাদের আগস্টে পরীক্ষার আগে আমি আমার বাংলা শেষ করতে পারবো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। দরকার হলে আমি প্রতিদিনই ক্লাস নেব, প্রতিদিনই এমসিকিউ পড়াবো, প্রতিদিনই সৃজনশীল পড়াবো, নতুন নতুন টপিক নিয়ে আসবো। সহপাঠও আমাদের পড়তে হবে, তাই না? আনন্দপাঠ যেটা আছে, একটি নাটক এবং একটি উপন্যাস আছে, সেটাও কিন্তু আমাদের পড়তে হবে, মাথায় রাখতে হবে। সেটার জন্য আমরা ক্লাস নিব, সমস্যা নাই। অর্নিলা ইসলাম, এক্সামের জন্য আগে ক্লাসগুলো করতে পারিনি, তুমি ধীরে ধীরে করে নিও, সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আপু আপনি আসলেই মাশাল্লাহ। আতিকুর রহমান, ধন্যবাদ তোমাকে। প্রিন্স রিয়ান, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? এই যে এখন চোখে পড়লো, এখন পড়লাম। তাহমিনা মিম, আমি তো একটা ক্লাসও পাই নাই, সমস্যা নেই, রেকর্ডেড আছে, তোমরা পেয়ে যাবে এবং আগামীকাল থেকে বা এখন থেকে তোমরা প্রতিনিয়ত ক্লাস পাবে। গড ব্লেস ইউ, ধন্যবাদ তোমাকে। কেমন আছেন আপু? জহিরুল ইসলাম সজীব, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিকঠাক আছি, তুমি কেমন আছো? আমাকে বলতা মেবি হয় সব। আচ্ছা যাই হোক, আশা করছি অপরিচিতা গল্পটি তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। 8টা বেজে গেছে, আমি ক্লাসটা শেষ করে দিব, বেশিক্ষণ থাকবো না। তোমরা আপু অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বো, বা অ্যাডমিশনের জন্য মূল বই পড়তে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা এইটার জন্য আমি অন্য একদিন সাজেশন দিব, আজকে না, আজকে আমাদের সময় শেষ। পরবর্তীতে তোমাদের আরেকটি ক্লাস আছে, সেই ক্লাসে অ্যাটেন্ড করবে আমি আশা করছি। আচ্ছা কালকে ক্লাস আছে, কালকে 4টা থেকে 6টা পর্যন্ত আমি আসতেছি। কালকে সোনার তরী কবিতাটি নিয়ে আসবো, সে পর্যন্ত আমি রেকর্ড ক্লাস কোথায় পাবো? তোমরা চাইলে ইউটিউবে গিয়েও দেখতে পারো, ইউটিউবে গিয়ে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানেও রেকর্ড ক্লাস আছে। এবং এই পেজটাতে এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরপরই ক্লাসটা রেকর্ডেড হয়ে থাকবে, সব ক্লাস এই ক্লাসেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা শেষ করে দিই, কমেন্ট আসতে আসে, কমেন্ট আসতে আসে, এত কমেন্ট আর পড়বো না আমি এখন চলে যাব। তোমরা যারা যারা শুরু থেকে ছিলে সকলকে ধন্যবাদ, যারা পরে এসেছো তাদেরকেও ধন্যবাদ, যারা শেয়ার করেছো তাদেরকেও ধন্যবাদ, যারা করে নাই তাদেরকেও ধন্যবাদ। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। এখন আল্লাহ হাফেজ, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল, ধন্যবাদ।